আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের ইকোনমিক্স ফার্স্ট পেপারের সর্বশেষ লাইভ ক্লাসে। তোমাদের সাথে আমার এই বছর ইকোনমিক্সের যারা 25-এর আছো আর কি, তোমাদের শেষ বিদায়ী ক্লাসে। সো এটা একদিকে আনন্দের, একদিকে হচ্ছে দুঃখের। সো আমরা একটু সবাই জয়েন করে ফেলি আমাদের এই ক্লাসটাতে। আমরা আজকে পড়বো যেটা, সেটা হচ্ছে আমরা এমসিকিউ পড়বো। তো এমসিকিউর মধ্যে আমরা অলরেডি প্রথম দ্বিতীয় তৃতীয় অধ্যায়ের এমসিকিউ পড়ে ফেলেছি সকালে, আজকে সকালের ক্লাসটাতে। এবং এখন আমরা চ্যাপ্টার 4, 9 এবং 10 এই তিনটা অধ্যায় আমরা এমসিকিউ পড়বো, ঠিক আছে? সো সময় নষ্ট করবো না, যেহেতু আমাদের কালকেই পরীক্ষা। একটু রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে শুরুতে একটু ক্লাসটা সবাই শেয়ার করে দিও। এটা রিকোয়েস্ট থাকবে, এটা তোমরা যদি 1 মিনিটের মধ্যে করতে পারো, আমি 1 মিনিটের মধ্যে ক্লাস শুরু করে দিবি, এটা নিয়ে কোনো সমস্যা নাই, ঠিক আছে? সো একটু সবাই কষ্ট হলেও একটু ক্লাসটা একটু শেয়ার করে দিও, ঠিক আছে? একটু ক্লাসটা একটু শেয়ার করে দিও সবাই, যাতে বন্ধু বান্ধবরা সবাই আমাদের সাথে যুক্ত হতে পারে, ঠিক আছে? আমিও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি ক্লাসটা, আমিও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো একটু সবাই শেয়ার করে দাও। আমরা বেশিক্ষণ সময় নিব না, জাস্ট এখন যে ক্লাসটা নিব আমি বেশিক্ষণ নিব না, সর্বোচ্চ তোমাদের 30 থেকে 40 মিনিট মধ্যে আমি কভার করে দিব। 40 মিনিট 50 মিনিট সময় দাও, এটুকুর মধ্যে আমি চ্যাপ্টার 4, 9 এবং 10 কভার করে দিব। মেইনলি এখানে তোমাদেরকে আমি থিওরিগুলো পড়াবো না, যেহেতু থিওরিগুলো তোমরা এমনিতে পারবা। আমি জাস্ট তোমাদেরকে ম্যাথগুলো দেখা দিব, কেমন? যেগুলো তোমরা কনফিউশনে পড়তে পারো বা সেই টাইপসের ম্যাথগুলো তোমাদেরকে আমি দেখা দিব। আতিফ বলছে মিস করবো স্যার। হ্যাঁ, তোমাদেরকে আমি অনেক মিস করবো আসলে, বলতে গেলে আজকে আমার ক্লাসটা নিতে অনেক খারাপ লাগতেছে। তো যেহেতু তোমাদের সাথে একদম শেষ ক্লাস আমার ইকোনমিক্স এর ক্লাস আর কি, যারা 25-এর আছো তোমাদের অ্যাডমিশনে হয়তো আমার সাথে দেখা হবে, যারা ব্যবসা শিক্ষার আছো তাদের ব্যবসা শিক্ষার্থীদের দেখা হবে আর কি। কিন্তু যারা আর্টস এর আছো তাদের সাথে হয়তো এমনি দেখা হবে, লাইভে দেখা হবে, কিন্তু কখনো ক্লাসে আর নেওয়া হবে না, ঠিক আছে? সো এই আর কি। আর অনার্স লেভেলে গেলে হয়তো নিতেও পারি ক্লাস ইকোনমিক্স এর, এই আর কি। তাহলে আমাদের সাথে রয়েছে কামরুন নাহার আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। সাকিবুল হাসান আছে, ওকে। তারপর হচ্ছে একটু সবাই একটু কষ্ট করে শেয়ার করে দাও, ঠিক আছে? 1 মিনিট সময় নিচ্ছি আমি ক্লাসটা একটু শেয়ার করার জন্য, তারপর আমি আমাদের ক্লাসে চলে যাব। মৌ আছে, সালাম দিয়েছে। মৌ, আপনি কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ মৌ। তারপর হচ্ছে ইমরান আছে, ভাইয়া উই উইল মিস ইউ ফর এভার। থ্যাংক ইউ। আমিও মিস করব অনেক বেশি তোমাদেরকে, আসলে এটা সত্যি কথা। তারপর হচ্ছে নাইম আছে, চতুর্থ অধ্যায় 71 নাম্বারটা বুঝাই দিয়েন। আচ্ছা ঠিক আছে, তুমি একটু মনে রাখিও, আমি দেখবো। মুক্তা বলছে পিডিএফ এ প্রথম অধ্যায়ে 86, 94, দ্বিতীয় অধ্যায়ের এত নাম্বার একটু দেখা দিয়েন প্লিজ। দুইটাতে প্রশ্ন কেউ একই কিন্তু উত্তর ভিন্ন দেওয়া আছে। আচ্ছা, দ্বিতীয় অধ্যায়ের যে 29 নাম্বার এবং 33 নাম্বারের মধ্যে হচ্ছে মেয়ার্স হবে, উত্তর মেয়ার্স হবে। হ্যাঁ, মেয়ার্স হবে উত্তর। তারপর হচ্ছে 86 এবং 97 নাম্বারটা তো জানি না প্রথম অধ্যায়ের। আচ্ছা, তারপর হচ্ছে আজকে পরে থেকে সত্যি সবাইকে অনেক মিস করব। আচ্ছা, ওকে। তারপর হচ্ছে মিনহাজ আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। বিক্রম আছে, বিক্রম কেমন আছে? ভালো আছে আলহামদুলিল্লাহ। সো 1 মিনিট সময় নিচ্ছি আমি, বেশিক্ষণ ক্লাস নিব না, আমরা আমাদের ক্লাসে চলে যাব। তো আমি আস্তে আস্তে ক্লাসে যাচ্ছি, হ্যাঁ, সবাই আসুক। আমরা চতুর্থ অধ্যায় পড়তেছি, আমরা চতুর্থ অধ্যায়, ঠিক আছে? চতুর্থ অধ্যায় আমাদের যেগুলো ম্যাথমেটিক্যাল, সেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আমি তোমাদেরকে দেখা দিব। থিওরিটিক্যাল গুলো তোমরা আশা করি সলভ করতে পারবা। হ্যাঁ, এখন আমরা এটা একটু দেখি। বলতে ফার্মের স্বল্পকালীন ভারসাম্যের প্রয়োজনীয় শর্ত কোনটা? পর্যাপ্ত প্রয়োজনীয় শর্ত হচ্ছে এমআর সমান এমসি হইতে হবে, সত্যি, ঠিক আছে? এমআর এবং এমসি হইতে হবে। এখন এমআর এবং এমসি সমান হইলে সেখানে আমাদের কি হবে? ভারসাম্য হবে। তো এখানে এমআর, এটা একটু ভুল আছে, এমআর সমান এমসি হবে, এটা এমআর সমান এআর হবে না, এটা এমআর সমান কি হবে? এমসি। এমআর সমান কি হবে? এটা এমসি হবে, এমসি। এমআর এবং এমসি সমান হলে সেখানে কি হবে? ভারসাম্য হবে, ফার্মের ভারসাম্য। এটা ঠিক করে নিবা, এমআর এবং এমসি সমান হতে হবে, এমআর এবং এআর না, এমআর এবং এমসি সমান হইতে হবে। হ্যাঁ, এটা ঠিক করে নিবা। আচ্ছা, এরপর আসো, নিচে কোন বাজারে পি সমান এআর সমান এমআর হয়? এটা পূর্ণ পর্যায় বাজার ক্ষেত্রে পি সমান এআর সমান এমআর হয়। আর একচিটিয়া বাজারটা একটু লিখে দিই, তাহলে পূর্ণ পর্যায় বাজারের ক্ষেত্রে পি সমান এআর সমান এমআর হবে। হ্যাঁ, আর একচিটিয়া বাজারের ক্ষেত্রে মনে রাখবা, এটা যদি হয় এআর এবং পি সমান হবে, তবে এটা অবশ্যই এমআর এর তুলনায় বড় হবে। এটা হচ্ছে একচিটিয়া বাজারের ক্ষেত্রে। আর পূর্ণ পর্যায় বাজার ক্ষেত্রে পি সমান এআর সমান কি হবে? এমআর হবে। এটা একটু মনে রাখবা। আর চিত্র যদি দেখে তোমাদেরকে দেখায়, এটা হবে এরকম, পি সমান এআর সমান এমআর হবে এরকম, পি সমান এআর সমান কি হবে? এমআর রেখা হবে এরকম। আর একচিটিয়া বাজারের ক্ষেত্রে হবে এরকম, এটা যদি হয় আমাদের এআর রেখা, এমআর রেখা হবে তারও নিচে। হ্যাঁ, এমআর রেখা হবে এটা। তো এআর রেখা, এআর বা পি বলতে পারে, একই কথা।
সো এটা আসছে। আচ্ছা, তাহলে এটা গেল। এরপরে হচ্ছে একটা সূচি আছে, এই সূচির মধ্যে বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে 1 থেকে 5, দাম দেওয়া আছে। আমাদের বলছে এখান থেকে প্রশ্ন করছে, প্রশ্ন একটু দেখি। প্রশ্ন করছে আমাদেরকে উদ্দীপকের বাজারটির নাম কি। যেহেতু দাম স্থির ছিল, দাম এখানে কি ছিল বলতো, এই যে এই দ্রব্যের দাম ছিল স্থির, দাম স্থির থাকলে সেটা পূর্ণবোঝের বাজার, আর দামটা চেঞ্জ হলে সেটাকে আমরা বলি একচেটিয়া বাজার বা অপূর্ণ প্রতিমূলক বাজার বলবো। হ্যাঁ, অপূর্ণ প্রতিমূলক বাজার বলবো। এরপর হচ্ছে বলছে কোন বাজার ক্ষেত্রে সাধারণত পি এবং এমসি সমান হয়। পি মানে প্রাইস, হ্যাঁ, এমসি মানে হচ্ছে মার্জিনাল কস্ট, ঠিক আছে। পি এবং এমসি হবে পূর্ণ প্রতিমূলক বাজার। এই যে পূর্ণ প্রতিমূলক বাজার ক্ষেত্রে পি সমান, এটা চিত্র এইভাবে আঁকতে হয়। আমরা জানি যে এটা যদি হয় পি সমান এ আর সমান হচ্ছে এম আর, সো ভারসাম্য বিন্দুতে আমাদের এমসি, এই যে এমসি রেখা, সো এম আর এই যে পি আর এ আর এমসি সমান হবে এই ভারসাম্য বিন্দুতে, ঠিক আছে। সেজন্য বলা হচ্ছে পি এবং এমসি সমান হয়, বুঝছো। কিন্তু একচেটিয়া বাজারের ক্ষেত্রে, একচেটিয়া বাজারের ক্ষেত্রে আমি যদি বলি, এটা যদি বলি এ আর বা পি রেখা, আর এটা যদি হয় এম আর রেখা, সো এটা যদি হয় এমসি রেখা, এমসি এমসি রেখা, তো এম আর এবং এমসি যেখানে সমান সমান হয় সেখানে ভারসাম্য হয়। হ্যাঁ, তো এখানে এমসি এর মান আর এ আর বা পি এর মান কি সেম, এই ভারসাম্য আমি যদি বলি এখানে হচ্ছে এমসি এর মান আর পি বাই আর মান হচ্ছে এখানে, তাই না। তার মানে দুইটা মান ভিন্ন ভিন্ন, বুঝছো। সেজন্য আনসার হবে পূর্ণবোঝের বাজার ক্ষেত্রে পি সমান এমসি হবে, ঠিক আছে, এটা মনে রাখবা। ওকে, তাহলে পি পূর্ণবোঝের বাজারের ক্ষেত্রে বলছে এখানে এ আর সমান এম আর, এ আর সমান এম আর, সরি, অপূর্ণবোঝের বাজারের ক্ষেত্রে এ আর বড় হবে এম আর ছোট হবে, এটা আনসার হবে 4 নম্বরটা। এরপরে 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 চলো এটা একটু দেখা দিই। এটার মধ্যে বলছে যে একটা চিত্র আছে, চিত্রের মধ্যে বলছে আমাদেরকে চিত্র অনুযায়ী ফার্মটির মুনাফা কত, মুনাফা বের করতে বলছে। এটা একটা অপূর্ণবোঝের বাজার বা একচেটিয়া বাজার বলতে পারি। এই বাজারে মুনাফা বের করতে বলছে। মুনাফার সূত্র হচ্ছে প্রথমে মোটাই বের করবা, আমি শর্টকাটে দেখা দিব। প্রথমে এটা বের করবা মোটাই, যেটা বলা হয় টোটাল রেভিনিউ, কিউ ইনটু এ আর বের করতে হবে। হ্যাঁ, কিউ ইনটু আর, কিউ মানে কোয়ান্টিটি, কোয়ান্টিটি হচ্ছে এই যে এখানে কোয়ান্টিটি নিচের দিকে আসলে পাবা ভারসাম্য অবস্থায়, সেটা হচ্ছে 2, এবং এভারেজ রেভিনিউ হচ্ছে এই যে এভারেজ রেভিনিউ ভারসাম্য অবস্থায় এভারেজ রেভিনিউ হচ্ছে জি বিন্দুতে 6, তাহলে 6 × 12, এটা হচ্ছে টোটাল রেভিনিউ। আর টোটাল কস্ট কত, কিউ ইনটু এসি, কিউ ইনটু এসি হচ্ছে টোটাল কস্ট, কিউ মানে আবার 2, কিউ মানে 2, আর এসি মানে এই দেখো এসির মান, এই যে এফ বিন্দুতে এসির মান হচ্ছে আমাদের 5, তাহলে এখানে 5 লিখে দিলাম। তাহলে 5 দুগুণ এটা কত হবে, 10 হবে। তাহলে মুনাফা কত, মুনাফা যদি বের করতে চাও তাহলে টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। টোটাল রেভিনিউ হয়েছে আমাদের 12 এবং টোটাল কস্ট হয়েছে আমাদের 10, 10 তে 12 বিয়োগ করলে 2। তো এটা অনেক বড় না ম্যাথ, এটা একদম সহজে করতে পারবা। জাস্ট তোমাদেরকে এই জিনিসটা একটু দেখতে হবে, কোনটা জানো। প্রথমে দেখবে তুমি এভারেজ রেভিনিউ কত আছে, এভারেজ রেভিনিউ আছে আমাদের 6, এবং এভারেজ কস্ট কত আছে, এভারেজ কস্ট আছে আমাদের 5। আগে এটা বিয়োগ করে দিবা, মানে এভারেজ রেভিনিউ থেকে এভারেজ কস্ট বাদ দিয়ে দিবা। 6 থেকে 5 বিয়োগ করলে 6 মাইনাস 5 কত হয়, 1 না। যেটা বের হবে এই যে এভারেজ রেভিনিউ থেকে এভারেজ কস্ট বাদ দিলে, এভারেজ রেভিনিউ হচ্ছে 6, এভারেজ কস্ট হচ্ছে 5, 6 থেকে 5 বিয়োগ করলে 1, ওই 1 এর সাথে তুমি কোয়ান্টিটি গুণ করে দিবা, তাহলে 1 × 2 গুণ করে দিলে হবে 2। এটাই হচ্ছে মুনাফা, সরাসরি এক লাইনে করে ফেলতে পারবা। তাহলে শর্টকাট বুঝছো কিনা বলো, শর্টকাট কি বুঝতে পারছো? ওকে, তাহলে শর্টকাট কি, এভারেজ রেভিনিউ থেকে এভারেজ কস্ট বাদ দিয়ে দিবা, তারপর যেটা বিয়োগফল থাকবে সেটাকে কোয়ান্টিটি দিয়ে গুণ করে দিলে তোমার হচ্ছে মুনাফা সরাসরি বের হয়ে যাবে, এক লাইনে বের হয়ে যাবে। পিডিএফ এখানে যে উপরে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আছে, এই ভিডিওর উপরে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আছে, সেখানে হচ্ছে পিডিএফ দেওয়া হবে, দেওয়া হয়েছে অলরেডি এই চ্যাপ্টারের পিডিএফ গুলো। তো যারা পাও না তারা অ্যাড হয়ে যাবে, সেখানে দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, তারপরে এটা গেল। এরপর আসো আরেকটা করি। আচ্ছা, এখানে বলছে যে বাজারে একজন মাত্র ক্রেতা কিন্তু বিক্রেতা অসংখ্য, মানে ক্রেতা একজন, ক্রেতা কয়জন, একজন, মানে একক ক্রেতার বাজারকে আমরা বলি মনবশ্রেণী মার্কেট। কি বলি, মনবশ্রেণী মার্কেট বলা হয়, মনবশ্রেণী। হ্যাঁ, মনবশ্রেণী মানে হচ্ছে মন মানে এক, শ্রেণী মানে হচ্ছে ক্রেতা, একজন ক্রেতার বাজার, আর মনোপলি মানে হচ্ছে একজন বিক্রেতার বাজার, ঠিক আছে, এটা মনে রাখবা। আচ্ছা, তারপর হচ্ছে এরপর আসি, এই যেটার মধ্যে বলছে এখানে বলছে কোন বাজারে চাহিদা রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয়, এটা হচ্ছে পূর্ণবোঝের বাজার। পূর্ণবোঝের বাজারের ক্ষেত্রে চাহিদা হবে এই যে এর রেখা যেটা আছে সেটাই আসলে চাহিদা রেখা, এটা ভূমি অক্ষের সমান্তরাল হবে। হ্যাঁ, এটা লিখবা। আচ্ছা, এরপরে হচ্ছে ক্ষতি স্বীকার করেও একটি ফার্ম কখন উৎপাদন কাজে চালা যায়, গতকালকে বলছি আমি, ক্ষতি স্বীকার করেও একটি ফার্ম কখন উৎপাদন কাজ চালিয়ে যায়। তোমরা করছো না, ক্লাসটা করছো না গতকালকে, ক্ষতি স্বীকার করেও একটি ফার্ম কখন উৎপাদন কার্য চালিয়ে যায়। আসলে এসি সবচেয়ে বড় হবে, তারপর পি, তারপর এবিসি হবে, তাহলেই ক্ষতি স্বীকার করে উৎপাদন কার্য চালিয়ে যাবে, এটা আমরা লিখবো। আচ্ছা, এরপরে হচ্ছে আর কি, এগুলো একটু দেখবা, আমি চিত্র দেখা দিই কয়েকটা। এই যে এটা দেখো,
এই চিত্রের মধ্যে একটু দেখো, এখানে যদিও চিত্রটা একটু ভুল আছে, ভুল বলতে আসলে এখানে এই যে এটা আসলে এই বরাবর হবে, হ্যাঁ 40 বরাবর দিচ্ছে অ্যাকচুয়ালি, দেখাটা একটু এই পাশে আসা দরকার ছিল, এটা 40 বরাবর। আচ্ছা বলছে উদ্দীপকে অনুযায়ী ফার্মটির ভারসাম্য উৎপাদনের পরিমাণ কত, আনসার হবে 40। এই যে এটা আসলে একটু বাঁকা গেছে, হ্যাঁ এটা 40 বরাবর হবে, আনসার হবে 40। বলছে উদ্দীপকে এসি রেখা এফ বিন্দুতে স্পর্শ করলে কি হবে, যদি এসি রেখাটা, এই যে এসি রেখাটা যদি এফ বিন্দু দিয়ে যায়, এই দিয়ে যায় এসি রেখাটা, তাহলে স্বাভাবিক মুনাফা অর্জন করবে। কি করবে? স্বাভাবিক মুনাফা অর্জন করবে, তাই তো? তাহলে স্বাভাবিক মুনাফা অর্জন করবে, সেটাই আনসার হবে। আচ্ছা এরপর আসো আমরা আটটা দেখি। এই যে চিত্রটা দেখি, যদি এখানে বোঝা যাচ্ছে না, বলছে চিত্র কোন বাজারের সাথে সম্পর্কিত, এটা হবে কোন বাজার? একচেটিয়া বাজার। কি বাজার? একচেটিয়া বাজার, বা আমরা বলতে পারি এটা উত্তর বলে আছে, বলছে চিত্রে কোন বাজারের সাথে সম্পর্কিত, অর্থাৎ সম্পর্কিত নয় বলছে, সম্পর্কিত নয় হলে পূর্ণবাজার বাজার হবে। ঠিক আছে, উত্তর ঠিক আছে। তাহলে সম্পর্কিত নয়, এই যে নয় কথাটা ভালো করে মনে রাখবে, হ্যাঁ এটা ডুওপলি, অলিগোপলি, একচেটিয়া যে কোনো বাজার হতে পারে, এটা যেহেতু অপূর্ণবাজার বাজার বা একচেটিয়া বাজার বলতে পারি। সো অপূর্ণবাজার বাজার কিন্তু এগুলো সবগুলো অপূর্ণবাজারমূলক বাজার, ডুওপলি, অলিগোপলি, একচেটিয়া এগুলো সবগুলো অপূর্ণবাজার বাজার, সেজন্য এখানে এটা কোনটি নয় বলে তাহলে পূর্ণবাজার বাজার হবে, নয় বলছে সেজন্য। ঠিক আছে, এখানে বলছে চিত্রে ভারসাম্যের জন্য কোন রেখাটি প্রয়োজন, এখানে কোন রেখা লাগবে ভারসাম্যের জন্য? আমাদের এমআর এবং এসি আছে, এমসি লাগবে, এমসি প্রয়োজন, এমসি এমআর এবং এমসি সমান হলে সেখানে ভারসাম্য হয়। ঠিক আছে, চলো এটা একটু করে দিই, এই পাশেরটা একটু করি। আচ্ছা এখানে কি বলছে? এখানে বলছে উদ্দীপক উল্লেখিত ভারসাম্য বিন্দু কোটি, মনে রাখবা এমআর এবং এমসি যেখানে মিলিত হবে, এই যে এমআর রেখা, এই যে এমসি রেখা মিলিত হয়েছে এখানে এই যে আর বিন্দুতে, হ্যাঁ এটাই হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু। তাহলে এটা হচ্ছে এই যে এমআর এবং এমসি মিলিত হয়েছে এটাতে, সেটা হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু। ঠিক আছে, তাহলে ভারসাম্য বিন্দু হচ্ছে এই যে আর রেখাটা আর। তা বলছে এসি রেখা দাম রেখার উপরে স্থানান্তরিত হলে ফার্মের অর্জন করবে। এসি রেখা বলছে এই যে এসি রেখা যদি এ আর এর উপর দিয়ে যায়, এসি রেখা এ আর দাম মানে হচ্ছে এ আর বা পি, এটার উপর দিয়ে যদি যায় তাহলে ক্ষতি স্বীকার করবে ফার্মটা। কি করবে? ক্ষতি স্বীকার করে ভারসাম্য করবে। গড় ব্যয় তুলনায় গড় আয় কম হবে, হ্যাঁ ঠিক আছে, গড় ব্যয় বেশি হবে, গড় আয় কম হবে। স্বাভাবিক মুনাফা হবে না, ক্ষতি স্বীকার করে, তার মানে 1 আর 3 হবে উত্তর, 1 আর 3। আচ্ছা এটা আসলে একটু এটা দেখি, চিত্র দেওয়া আছে, বলছে ভারসাম্য অবস্থায় চিত্রে প্রদর্শিত ফার্মটির মুনাফার পরিমাণ কত। মুনাফা বের করতে বলে আমি তোমাদের কি বলছি, প্রথমে দেখবা এ আর কত, এ আর এর মান 15, এসি মানও দেখো, ভারসাম্য অবস্থায় এসির মানও 15, তাহলে এ আর এবং এসির বিয়োগফল কত? 0। তো আনসার কি হবে? মুনাফা 0 হবে, 0 এর সাথে তুমি 10 গুণ দিলে, 10 গুণ করে দিলে আনসার কি হবে? 0 হবে। শর্টকাটে কি বলছি, এ আর থেকে এসি আগে বাদ দিয়ে দিবা, এ আর থেকে এসি বাদ দিলে হয় 15, থেকে 15 বাদ দিলে হয় 0, আর 10 দিয়ে গুণ করে দিলে 0 কে, তাহলে 0ই হবে। তার মানে এখানে কোনো মুনাফা হবে না, স্বাভাবিক মুনাফা হবে আর কি, মুনাফা না হওয়া মানে, হ্যাঁ এই যে। আচ্ছা এখানে একটা বাজার লিখছে দেখো, এখানে দেওয়া আছে বিক্রয় পরিমাণ 2, 4, 6 আর মোট আয় দেওয়া আছে 20, 40, 60। তাহলে আমাকে বলো তো এখানে দামটা কি স্থির এই বাজারে? অবশ্যই। দুইটার দাম যদি হয়, মোট টোটাল আয় যদি হয়, দুইটা বিক্রি করে 20 টাকা, চারটা বিক্রি করে 40 টাকা, ছয়টা বিক্রি করে 60 টাকা, তার মানে একটার দাম কত? 10 টাকা করেই তো, নাকি? তার মানে দামটা এখানে স্থির, দামটা কি এখানে স্থির বোঝাচ্ছে। তাহলে বলছে উদ্দীপকে কোন বাজারের সাথে সম্পর্কিত? অবশ্যই কি, যেহেতু দাম স্থির পূর্ণ প্রতিযোগিতা বাজার হবে, কি হবে? পূর্ণ প্রতিযোগিতা। এখানে ঠিক করে নাও, এটা অলিগোপলি হবে না, এটা হবে পূর্ণ প্রতিযোগিতা বাজার। এখানে দামটা কিন্তু স্থির, হ্যাঁ এটা ঠিক করে নাও, এটা আসতে হবে পূর্ণ প্রতিযোগিতা বাজার, এটা আসতে কি হবে? এটা আসতে হবে পূর্ণ প্রতিযোগিতা বাজার। যেহেতু আমাদের দামটা কি ছিল, স্থির ছিল, তাহলে এটা হবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হবে এটা। ঠিক আছে, এটা ঠিক করে নেবা। আচ্ছা বলছে উদ্দীপক অনুযায়ী দাম স্থির, হ্যাঁ দাম স্থির। টি আর এবং এম আর সমান হবে না, টি আর এবং এম আর সমান হবে না, এ আর এবং পি সমান হবে। পূর্ণ প্রতিযোগিতা বাজার ক্ষেত্রে পি সমান এ আর সমান কি হবে? এম আর হবে, কিন্তু এম আর সমান, এই যে এম আর সমান টি আর হবে, মূল কথা নাই। ঠিক আছে, এটা নয়, সেজন্য এটা হবে না, তাহলে হচ্ছে দাম স্থির ঠিক আছে, আর এটা ঠিক আছে, 1 আর 3 হবে আনসার। আনসার কি হবে? 1 আর 3 হবে আনসার। ওকে, এরপর আসলে আমরা এখানেরটা, এই ম্যাথটা একটু দেখি। এখানে বলছে কি আমাদেরকে, যে একটা চিত্র দেওয়া আছে, বলছে উদ্দীপকে ক্ষতির পরিমাণ কত। ক্ষতি যেহেতু, তার মানে আমাদের এভারেজ রেভিনিউ হচ্ছে এটাই, যে এটা হচ্ছে পি সমান এর সমান এম আর রেখা, সেটা হচ্ছে 10, আর এভারেজ কস্ট হচ্ছে 15, তার মানে কস্ট বেশি। কত বেশি? 15 থেকে 10 বের করলে হয় 5, তার মানে অতিরিক্ত ব্যয় হয়েছে 5 টাকা, তার 5 এর সাথে এটা গুণ করে দাও, তাহলে ক্ষতি বের হয়ে যাবে। এটা বিয়োগফল, এই যে এসি থেকে এ আর বাদ দিলে হয় 5, সেই 5 কে 20 দিয়ে গুণ করে দাও, তাহলে 5 বেশি 100, তার অর্থ হবে 100, ক্ষতি হবে 100 পরিমাণ, ক্ষতির পরিমাণ হবে 100। ভাই একটু ধীরে বোঝান, বুঝতে টাইম দেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, পরীক্ষার আগের দিন এটা বললে হবে? 81 নাম্বারটা বলে দেন, 81 নাম্বারটা বলে দিতাম। 81 নাম্বার কই গেল? এই যে 81 নাম্বার এখানে আছে। আচ্ছা বলে দিচ্ছি, আগেটা একটু বলি, 80 নাম্বারটা একটু বলে দিচ্ছি। 80 নাম্বারটা বলছে এখানে চিত্র অনুযায়ী ভারসাম্য অবস্থায় ফার্মটির মোট মুনাফা কত। মোট মুনাফা বলছে, হ্যাঁ
তাহলে মুনাফা বের করতে করতে হবে এ আর থেকে এসি বাদ দিবা। এ আর এর মান হচ্ছে 16 আর এসি মান হচ্ছে 13। 16 থেকে 13 বাদ দিলে হয় 3 নাকি? 14 15 16, হ্যাঁ 3। ওই 3 কে 10 দিয়ে গুণ করতে তাহলে আনসার হবে কি 30। তাহলে 30 হবে মুনাফার পরিমাণ। 81 নম্বর বলছে চিত্র অনুযায়ী কোন বাক্যটি সত্য? বলছে ফার্মটির মোট আয় রেখা সরলরৈখিক হবে, মানে মোট আয় মানে টোটাল রেভিনিউ সেটা সরলরৈখিক হবে না। এটা যেহেতু একচেটিয়া বাজার, এখানে কখনোই মোট আয় রেখা সরলরৈখিক হবে না। পূর্ণবাজার বাজার হলে সেক্ষেত্রে হইতো। তাহলে বলছে ফার্মটি অস্বাভাবিক মুনাফা অর্জন করেছে। হ্যাঁ অবশ্যই অস্বাভাবিক মুনাফা অর্জন করছে, সেটা ঠিক আছে। তাহলে এটা ঠিক আছে, এই যে কথাটা ঠিক আছে। এই বাজারে দাম স্থির থাকে না, দাম স্থির থাকে না। আনসার 2 হবে আর কি। তাহলে আনসার 2 দিয়েছে না, এই যে আনসার 2 দিয়েছে, এটা হবে। পিছে এসি বেশি, এটা হবে না। এরপর আসো আর কোনটা দেখা দিব, এটা তো বলে দিলাম একটু আগে। এটা আসো বলছে উদ্দীপকে এখানে এমআর রেখাটি কোন ধরনের বাজারে বলছে, এটা কোন ধরনের বাজার? অবশ্যই পূর্ণবাজার বাজারের ক্ষেত্রে হবে। হ্যাঁ, ভারসাম্যের জন্য কোন রেখাটি প্রয়োজন? ভারসাম্যের জন্য এমআর এবং এমসি রেখা প্রয়োজন ভারসাম্যের জন্য। ঠিক আছে, আর কিছু লাগে না ভারসাম্যের জন্য। আচ্ছা এরপর আসো এটা দেখাই দিই। এটা কি বলছে দেখো, এটার মধ্যে বলছে যে একটা চিত্র দেওয়া আছে, এখানের মধ্যে বলছে উদ্দীপকের ফার্ম মানে চাহিদা রেখা কোনটি? চাহিদা রেখা হচ্ছে এই যে এই আর রেখা যেটা আছে, এই যে রেখাটা, এটাকে আমরা চাহিদা রেখা বলে থাকি, বুঝছো, এই আর রেখাটাকে। আবার এদিকে আসো, বলছে এই বিন্দুতে নির্দেশিত হচ্ছে, এই বিন্দুতে কি, এই বিন্দুতে আমাদের এমআর এবং এমসি নির্দেশিত হয়, এটা হচ্ছে ভারসাম্য বিন্দু। তাহলে দাম এবং গড় ব্যয়, দাম এবং গড় ব্যয় সমান, হ্যাঁ দাম এবং গড় ব্যয় এভারেজ, না না দাম এবং মার্জিনাল কস্ট সমান হবে, তাহলে এটা হবে না। দাম এবং প্রান্তিক আয়, দাম ঠিক আছে, প্রান্তিক আয় ঠিক আছে, এটা হবে 2 নাম্বারটা হবে। 3 নাম্বার প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয়, ঠিক আছে, এমআর এবং এমসি হবে, তাহলে 2 এবং 3, এটা হবে 2 এবং 3, এই যে 2 এবং 3 দেখছো। তারপরে সেটাতে আসো, এখানে কি বলছে যে উদ্দীপকে ফার্মের মুনাফার পরিমাণ, মুনাফা মানে হচ্ছে এ আর থেকে এসি বাদ দেবে। এ আর এর মান হচ্ছে আমাদের 20 আর এসি মান হচ্ছে 15, তাহলে 20 থেকে 15 বাদ দিলে হয় 5, সেই 5 কে এটা দিয়ে গুণ করে দিবা। 5 12 60, তার মানে 60 হবে আনসার। আনসার হবে 60 মুনাফার পরিমাণ। উদ্দীপকে এসি রেখা এই বিন্দুতে এমসি রেখাকে স্পর্শ করলে তাহলে কি হবে? এসি রেখা বলছে যদি এই বিন্দুতে স্পর্শ করে তাহলে স্বাভাবিক মুনাফা হবে। মুনাফা কি হবে? স্বাভাবিক হবে, এই যে স্বাভাবিক মুনাফা হবে, এটা হবে উত্তর। ঠিক আছে, এটাই আর আছে না। এরপরটা আসো, এটা দেখা দিই বলছে এখানে এটা কোন বাজারে? অবশ্যই একচেটিয়া বাজার। হ্যাঁ, এটা হবে কি একচেটিয়া বাজারের ক্ষেত্রে এটা হবে। তারপরে এটা দেখো, এখানে বলছে আমাদেরকে দাম স্থির আছে। হ্যাঁ, দাম স্থির থাকলে মানে কি অবশ্যই পূর্ণবাজার বাজার, উদ্দীপকের বাজারটি পূর্ণবাজার বাজার হবে, যেহেতু দাম কি আছে স্থির আছে। তারপর এখানে এমআর রেখা বলছে, এটা অবশ্যই পূর্ণবাজার বাজারের ক্ষেত্রে, উদ্দীপকের এমআর রেখাটি কোন বাজারে? পূর্ণবাজার বাজারের ক্ষেত্রে। কিন্তু সহজ না, একদম সহজ। শেষ, আমাদের চতুর্থ অধ্যায় শেষ। পারবা? চতুর্থ অধ্যায় নিয়ে কার কোনো প্রবলেম আছে? হয়েছে ভাই? পিডিএফ দেন, পিডিএফ দেন না? পিডিএফ দিব না কেন? কবে দিব, কেমনে দিব? গ্রুপে তো অনেকবার দিয়েছি। অল ক্লিয়ার। চলে আসি চ্যাপ্টার 9-এ। হ্যাঁ, চ্যাপ্টার 9-এ প্রথমে বের করতে বলছে একটা ম্যাথ দেখো, বলছে সি এর মান, আই এর মান এবং জি এর মান দেওয়া আছে। তাহলে জি আর জাতীয় আয় বের করে ফেলো, তাহলে সি আর আই জি যোগ করে দিলে হয়ে যাবে। সি প্লাস আই প্লাস জি যোগ করলে জাতীয় বের হয়ে যাবে। হ্যাঁ, তাহলে 3000 5000 6000 হবে আনসার। আনসার 6000। শেষ। তারপরে আমি ম্যাথমেটিক্যাল গুলো দেখা দিই। হ্যাঁ, বলছে দেশে অবস্থানরত বিদেশিদের দেশে অবস্থানরত বিদেশিদের নিচে কোনটি অন্তর্ভুক্ত হবে? আমাদের দেশে যারা বিদেশি মানুষ অন্তর্ভুক্ত আছে মানে কাজ করতেছে, তারা আমাদের দেশের জিডিপি অন্তর্ভুক্ত হবে, জিডিপিতে, বুঝছো? বাইরের দেশের মানুষ হলে কি হবে? জিডিপি অন্তর্ভুক্ত, ডোমেস্টিক প্রোডাক্ট, একটা দেশের অভ্যন্তরে যে উৎপাদন হয় সেটা। আচ্ছা, এখানে আরেকটা বলছে নিচে শূন্য স্থানে কোনটি হবে? কি লিখছে যে ব্যয়যোগ্য আয় সমান, এখানে ড্যাশ দিয়ে ক লিখছে। বলছে জাতীয় আয় কর, সামগ্রিক ব্যয়, সামগ্রিক আয়, ব্যক্তিগত আয়। আচ্ছা, হচ্ছে ব্যয়যোগ্য আয় মানে হচ্ছে ব্যক্তিগত আয় থেকে কর বাদ দিতে হয়, বুঝছো? তাহলে আসলে ব্যক্তিগত আয় মাইনাস কর, এখানে মাইনাস থাকার কথা ছিল, যাই হোক ব্যক্তিগত আয় থেকে কর বাদ দিতে হয়, তখন ব্যয়যোগ্য আয় পাওয়া যায়। এটা দেখো, এই সমীকরণের মধ্যে বলছে সি সমান 50 প্লাস 0.75 ওয়াই হলে প্রান্তিক সঞ্চয় প্রবণতা, কিন্তু ভোগ সমীকরণ দিছে, আমাদের বলছে প্রান্তিক ভোগ প্রবণতা বের করতে। দেখো সরি, প্রান্তিক সঞ্চয় প্রবণতা বের করছে, তাহলে সি দেওয়া আছে 50 প্লাস 0.75, এটাকে আমরা বলি এমপিসি। এটাকে আমরা কি বলি? এমপিসি বলি।
এটা যেটা ভোগের মধ্যে থাকে সেটা হচ্ছে এমপিসি, ওয়াই এর সাথে যেটা গুণাকার থাকে এমপিসি, মানে প্রান্তিক ভোগ প্রবণতা। ঠিক আছে, এখান থেকে এস সমীকরণ বের করলে কেমন হয় জানো, এরকম যে এস সমান, এটা যদি প্লাস থাকে এস এর ক্ষেত্রে সেটা কি হয়ে যাবে -50 প্লাস দিলাম। মনে রাখবা এই যে এমপিসি যে মানটা 1 থেকে সেই মানটা বাদ দিবা, 1 থেকে যদি 0.75 বাদ দাও আনসার হবে 0.25, হ্যাঁ 0.25 আর ওয়াই থেকে যাবে। তাহলে এটা সি থেকে এস সমীকরণ আমরা বের করছি। তাহলে এখানে এই যে এটাকে বলা হয় এমপিএস, কি বলা হয় এমপিএস, মানে প্রান্তিক সঞ্চয় প্রবণতা। তাহলে ইজিলি এখানে যে সংখ্যা থাকবে 1 থেকে সেই সংখ্যা বাদ দিলে এমপিএস পাবা। তাহলে এখানে এমপিএস এর পরিমাণ 0.25, তাহলে এটা হবে आंसर। এটা বুঝছি সবাই? একটু বলো তো, তাহলে এমপিসি হচ্ছে এটা আর এমপিএস হচ্ছে এই সঞ্চয় সমীকরণে এটা, আর এমপিসি এটা এই সি এর সহজ রূপ হচ্ছে a প্লাস বিওয়াই, এই ফরম্যাটে থাকবে। আর এই সঞ্চয় সমীকরণটার ফরম্যাট হচ্ছে -a প্লাস বিওয়াই, এই ফরম্যাটে থাকবে। বুঝছো, এখানে দুটো ধ্রুবক, এখানে এটা সঞ্চয়ের মধ্যে এটা মাইনাস থাকবে, এখানে যত থাকবে তার মাইনাস থাকবে এখানে, হ্যাঁ এটা মনে রাখবা। আচ্ছা, এরপরে বলছে নিচে কোন ব্যয়টি উন্মুক্ত অর্থনীতির সাথে সম্পর্কিত, উন্মুক্ত অর্থনীতির সাথে এই যে নিট রপ্তানি বা আমদানি রপ্তানি সেগুলো সম্পর্কিত। তারপর বলছে জিএনপি মানে কি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, জিএনপি মানে কি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট হবে। আচ্ছা বলছে নিচের কোনটি সঠিক, এখানে নিচের কোনটা সঠিক বলছে, জিএনপি সমান সি প্লাস আই প্লাস জি প্লাস এম মাইনাস এক্স হবে না, এক্স মাইনাস এম হবে, তাহলে এটা হবে না। জিএনপি সমান সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, এটা ঠিক আছে। জিএনপি সমান সি প্লাস আই প্লাস জি মাইনাস হবে, এখানে প্লাস হবে। সি প্লাস আই প্লাস জি প্লাস, এখানে প্লাস হবে এখানে মাইনাস হবে, তাহলে আনসার হবে এই যে 2 নাম্বারটা, আনসার হবে 2 নাম্বারটা। বলছে যে আয়ের উপর আয়ের উপর নির্ভরশীল ভোগ ব্যয়কে আমরা বলি পরিচিত ভোগ, কি ভোগ, পরিচিত ভোগ বলে থাকি। হ্যাঁ এগুলো তো পারবো নাকি। বলছে কোনটি সঠিক, এখানে বলছে কোনটা সঠিক, আই সমান জি, আই সমান জি সঠিক, নাকি সি সমান এস, নাকি এস সমান আই, নাকি এক্স এন সমান এক্স প্লাস এম, এক্স প্লাস এম এটা হবে না, সি সমান এস এটাও হবে না, তারপর আই সমান জি এটাও হবে না, এস সমান আই মানে সেভিংস এবং ইনভেস্টমেন্ট সমান হইতে পারে। হ্যাঁ তাহলে সি সমান এস, এবং এই অবস্থায় এটাকে আমরা একটা ভারসাম্য শর্ত বলি যে সেভিংস এবং ইনভেস্টমেন্ট সমান হলে এখানে 1 লিখে ফেলছে, আসলে এটা আসলে আই, বুঝছো এরকম আই। আচ্ছা এরপরে আর কি, এটা একটু দেখা দিই। বলছে কোনটি সঞ্চয় সমীকরণ, সরি এই যে বলছে এখানে কোনটি সঞ্চয় সমীকরণ, হ্যাঁ সঞ্চয় সমীকরণ আমাদের কি বলছিলাম, সঞ্চয় সমীকরণের সহজ রূপটা মনে রাখলে হবে। সি সমীকরণের সহজ রূপ হচ্ছে a প্লাস বিওয়াই ফরম্যাটে থাকবে, আর এস সমীকরণ হচ্ছে -a প্লাস বিওয়াই ফরম্যাটে থাকবে, তাই না, সরি বিওয়াই ফরম্যাটে থাকবে, হ্যাঁ বিওয়াই ফরম্যাটে থাকবে। তাহলে এখানে মাইনাস থাকবে শুরুতে, এটাও মাইনাস আছে এটা মাইনাস আছে, তাহলে যে কোনো একটা হতে পারে। আচ্ছা আচ্ছা বুঝলাম। তারপর এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, তাহলে মাইনাস তো এখানে হবে প্লাস, তাহলে এটা হবে রাইট আনসার, এটা 4 নাম্বারটা হবে রাইট আনসার। এনএনপি মানে কি, নেট ন্যাশনাল প্রোডাক্ট, এগুলো তো একদম সহজ। হ্যাঁ নেট ন্যাশনাল প্রোডাক্ট, এনএনপি মানে কি নেট ন্যাশনাল প্রোডাক্ট। আচ্ছা এটা দেখো বলছে এস সমান -50 প্লাস 1 -0.5 হয়, 1 -0.5 মানে কি 0.5, 1 থেকে 0.5 দিলে 0.5 হবে, 0.5 তাহলে সঞ্চয় সমীকরণে y সমান 100 হলে, এখানে বলছে y যদি 100 হয় তাহলে সঞ্চয় পরিমাণ কত, তাহলে এখানে মান বসায় দাও। দেখো এটা হচ্ছে লিখলাম s সমান আমরা লিখলাম -50 প্লাস এই 1 থেকে 0.5 বাদ দিয়ে দাও, আগেই বাদ দিয়ে দাও, তাহলে 1 থেকে 0.5 দিলে 0.5 হবে, 0.5 y এর মান 100 বসায় দাও, এই y এর মান 100 বসায় দিয়েছি আমরা, তাহলে আনসার হবে s সমান -50 প্লাস এর সাথে গুণ করলে হবে 50, তাহলে আনসার হবে s সমান 0, এটা প্লাস মানে যে চলে যাবে, তাহলে আনসার হবে 0, এই যে 0 আনসার। ঠিক আছে আমরা কি বুঝতেছি? 19 নাম্বারটা বলে দেন। আচ্ছা ঠিক আছে 19 নাম্বারটা বলে দিচ্ছি, 19 নাম্বারটা বলে দিচ্ছি। ঠিক আছে এরপর আসো 19 নাম্বারটা দেখাই দিই। 20 নাম্বারটা আগে দেখো, 20 নাম্বারটা বলছে তারপর 19 নাম্বারটা বলতেছি। 20 নাম্বারটা বলছে, আচ্ছা 19 নাম্বার আগে বলে দিই। 19 নাম্বার বলছে কোনটি, এখানে জিডিপি লিখতে মনে হয় হিসাবের অন্তর্ভুক্ত হয় না, জিএনপি হবে, তাহলে জিএনপি বা হ্যাঁ জিএনপি এটা হইতে পারে, এটা ভেঙে গেছে আর কি, বুঝছো এটা ভেঙে গেছে, জিএনপির অন্তর্ভুক্ত হয় না, জিএনপির মধ্যে এই অবচয় থাকবে না, এনএনপির মধ্যে থাকবে যে, হ্যাঁ জিএনপির মধ্যে থাকবে না, বুঝছো তাহলে এটা হবে, এটা হইতে পারে। তারপর 20 নাম্বারটা হচ্ছে এ দেশের জিএনপি দেওয়া আছে 500, সিসিএ দেওয়া আছে 120, তাহলে এনএনপি কত, একদম সিম্পল, এনএনপি যদি বের করতে চাও এটা এনপিপি হবে না, এনএনপি হবে, এনএনপি যদি বের করতে চাও তাহলে জিএনপি থেকে বাদ দিতে হবে সিসিএ অবলিক কি অবলিক ডিসি, ডেপ্রিসিয়েশন কস্ট থাকলে সেটা বাদ দিতে পারবো, তো সিসিএ বাদ দিলে হবে। তাহলে জিএনপি মান হচ্ছে 500, সেখান থেকে বাদ দিবা কত, বাদ দিবা 120, তাহলে আনসার হবে 300 কত 380,
ঠিক আছে, তাহলে আনসার 380 হবে। এই যে খ নাম্বার 380 আনসার। তারপর হচ্ছে প্রবাসীদের আয় বা বিদেশে কর্মরত দেশের নাগরিকদের আয় নিচে কোনটিতে অন্তর্ভুক্ত হয়? এখানে হচ্ছে জিএনপি, জিডিপি, জিডিপিতে হবে না, জিডিপি কাউন্সিল, সিসি এটার মধ্যে হবে না, এনডিপি এটার মধ্যে হবে না, আনসার হবে জিএনপি, এক নাম্বারটা আনসার হবে। তারপর হচ্ছে সঞ্চয় সমীকরণ, সঞ্চয় হিসাব করার সূত্র কোনটি? সঞ্চয় হিসাব করার সূত্র হচ্ছে সঞ্চয় বের করতে চাইলে আমাদের যে জাতীয় আয় বা আমাদের যে ব্যয়যোগ্য আয় সেখান থেকে ভোগ ব্যয় বাদ দিলে সঞ্চয় পাওয়া যাবে, অর্থাৎ আমাদের ইনকাম থেকে ভোগ ব্যয় বাদ দিলে সঞ্চয় পাওয়া যাবে, বুঝছো? তাহলে এটা সঞ্চয় বাদ দিলে আমি যদি বলি তোমার ইনকাম 100 টাকা, তুমি ব্যয় করছো 70 টাকা, তোমার সঞ্চয় কত? তাহলে তোমার ইনকাম থেকে তোমার ভোগটা বাদ দিলে তুমি সঞ্চয় পাবা। স্যার সিরিয়াল বাই সিরিয়াল করা, এখানে সবগুলো পড়াতে পারবো না, সবগুলো পড়াতে গেলে তো তোমার টাইম চলে যাবে। হ্যাঁ, আমি যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো তোমরা পারবে না মনে হচ্ছে, আমি শুধু সেগুলো বলে দিচ্ছি, বুঝছো? যেগুলো পারবে না মনে হচ্ছে আমি সেগুলো বলে দিচ্ছি, আর কিছুই না। আচ্ছা, এটা নিয়ে একটু বলে ফেলি। অনেক সময় দেখবা যে এরকম y সমান লিখছে c প্লাস i প্লাস j প্লাস x মাইনাস m, এই সূত্র কিন্তু আমরা এই সূত্র আমরা লিখছি GNI, এই সূত্রের মধ্যে আমরা লিখছি GNP, এটাও আমরা লিখছি সেম সূত্র, জিডিপির ক্ষেত্রে আমরা সেম সূত্র লিখছি, কিন্তু পরীক্ষা যদি আসে এটা কিসের সূত্র, তখন তুমি দেখবা প্রথমে জিএনআই আছে কিনা, যদি জিএনআই থাকে তাহলে সেটা রাইট আনসার, যদি সেটা না থাকে জিএনপি আছে কিনা দেখবা, যদি সেটা থাকে তাহলে সেটা রাইট আনসার, যদি সেটাও না থাকে তখন জিডিপি আনসার করবা। তাহলে এখানে জিডিপি আছে, তাহলে এটা আগে দেখবেন, আগে দেখবা আমরা জিএনআই আছে কিনা, জিএনপি আছে, এনএনপি আছে, এনডিপি আছে, তাহলে এখানে জিএনপি আর জিডিপি আছে, তাহলে আনসার এখানে কোনটা রাইট? আনসার হচ্ছে আগে দেখবো যে এখানে কোনটা জিএনআই না থাকলে জিএনপি আছে কিনা দেখবা, তাহলে জিএনপি রাইট, জিএনপি রাইট। আমি আবার বলতেছি এটা কনফিউশন মানে হচ্ছে c প্লাস i প্লাস j প্লাস x মাইনাস m কিসের সূত্র, এটা কিন্তু তিনটা ক্ষেত্রে আমরা লিখছিলাম সূত্রটা, গতকালকের ক্লাসে আমরা লিখছিলাম। হ্যাঁ, গতকালকের বেসিক ক্লাস যখন পড়াইছি তখন। সো c মানে প্রথমে জি এন আই আছে কিনা দেখবা অপশনে, যদি থাকে সেটা রাইট আনসার, যদি জি এন আই না থাকে জিএনপি আছে কিনা দেখবা, জিএনপি আছে তো এটাতে, আর জিডিপি আছে, তাহলে কোনটা হবে? জিএনপি হবে এটা আনসার। স্যার মাথা ওলাই গেল, মা এতদের মাথা ওলাই গেলে কেন হবে? 28 নাম্বারটা দেখো, 28 নাম্বারটা আমাদের বলছে c সমান 5000 প্লাস c এর মান দেওয়া আছে, i এর মান দেওয়া আছে, g এর মান দেওয়া আছে, y এর মান কত বলছে? y এর মান, তাহলে y মানে কি c প্লাস i প্লাস j, এটা যোগ করে দিবা, শেষ। c i g যোগ করে দিলে হয়ে যাবে, তাহলে 5000 4000 2000 যোগ করে দিলে 6000 6 11000 হবে আনসার, আনসার 11000 হবে আর কি, এইটুকুই। আচ্ছা, বলছে কোন উপাদানটি আবদ্ধ অর্থনীতিতে অনুপস্থিত? আবদ্ধ অর্থনীতিতে আমাদের এক্সএম থাকে না, নিট রপ্তানি থাকবে না আর কি। সঞ্চয় হিসাবের সূত্র এটা বলে দিছি। মুক্ত অর্থনীতিতে জাতীয় আয়ের সূত্র কোনটি? মুক্ত অর্থনীতির ক্ষেত্রে c প্লাস i প্লাস j প্লাস x মাইনাস m, এটা হবে প্লাস xn বা x মাইনাস m, এটা হবে। হ্যাঁ, মুক্ত অর্থনীতি যেহেতু বলছে xn থাকবে। জিএনআই কি? গ্রস ন্যাশনাল ইনকাম, ঠিক আছে। আর কোনটা দেখা যাবে? জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। নিচে কোনটি বিদেশিদের আয় অবস্থানরত বলতে কোনটিতে বিদেশিদের আয় বা দেশে অবস্থানরত বিদেশিদের আয় অন্তর্ভুক্ত হয়? জিডিপিতে, বুঝছো? এটা আমাদের ন্যাশনাল না হলেও আমাদের দেশের ভিতরে উৎপাদন হচ্ছে, সেজন্য জিডিপিতে হবে। বুঝতে, মুক্ত বাজার বা উন্মুক্ত অর্থনীতিতে জাতীয় আয় বা সামগ্রিক আয় পরিমাপের সূত্র কোনটি? অবশ্যই এক্সএম থাকবে। হ্যাঁ, তাহলে c প্লাস i প্লাস j প্লাস x মাইনাস m, এই যে x মাইনাস m এটা হবে, x মাইনাস m এটা এক নাম্বারটা, এটা হবে না, এটা প্লাস, এটা হবে না। হ্যাঁ, এটা হবে না। এরপর হচ্ছে ভারসাম্যের আয় স্তরে নির্ধারিত শতকে এডি সমান এস, মানে অ্যাগ্রিগেট ডিমান্ড অ্যাগ্রিগেট সাপ্লাই সমান সেখানে ভারসাম্য, আরটা হচ্ছে আই সমান এস হলে, এই দুটাই হইতে পারে উত্তর। হ্যাঁ, মানে ভারসাম্যের শর্ত হচ্ছে এডি সমান এস, এটা হচ্ছে ভারসাম্যের শর্ত, আরটা হচ্ছে আই সমান এস, মানে ইনভেস্টমেন্ট আর সেভিংস সমান হলে সেখানে ভারসাম্য হইতে পারে, এই দুটাই হচ্ছে ভারসাম্যের শর্ত এই চ্যাপ্টারে। হ্যাঁ, তারপরে এখানে কি বলছে দেখো, এইটা একটু ভালো করে পড়ি চলো। বলছে রাকিব সাহেব মাসিক বেতন 20,100 টাকা থেকে বৃদ্ধি পেয়ে, হ্যাঁ 20,100 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 46,900 টাকা হয়, 20,000 থেকে 46,000 টাকা হয়েছে। ভোগের জন্য তার মাসিক খরচ 15,000 থেকে বৃদ্ধি পেয়ে 20,000 টাকা হয়েছে, তার বর্তমানে সঞ্চয় পরিমাণ কত? তার মানে এখন বর্তমানে তার ইনকাম কত, এটা বর্তমানে ইনকাম, এবং বর্তমানে সে খরচ করে কত? বর্তমানে খরচ করা হচ্ছে এটা, ভোগ ব্যয় এটা, তাহলে সঞ্চয় কত হবে? এই আয় থেকে ভোগ ব্যয় বাদ দিয়ে দাও, তাহলে 46,000 থেকে 20,000 বাদ দিলে তাহলে 26,970 হবে আর কি। 26,970 কোনটা? এই যে এটা আনসার রাইট, ঠিক আছে। এরপর
এখানে কি লিখছে যে ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় কি, ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় কোনটা আর কি, এখানে এরকম বোঝাচ্ছে। তাহলে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্সএন, এক্সএন থাকতে পারে অথবা এক্স মাইনাস এমও থাকতে পারে, একই কথা। হ্যাঁ, এটা গেল। আচ্ছা, এটা একটু চলে আসি। এখানের মধ্যে আমাদের একটা চিত্র দেওয়া আছে। এই চিত্রের মধ্যে আমি যদি বলি এটা আমাদের এস রেখা, এটা আমাদের আই রেখা। আই এবং এস যেখানে মিলিত হবে সেখানে ভারসাম্য বলছি না, তাহলে মিলিত হচ্ছে সি বিন্দুতে, তাহলে সেখানে ভারসাম্য জাতীয় কত 300। তাহলে এখানে অর্থনীতির ভারসাম্য জাতীয় হচ্ছে এখানে 300 কোটি হবে, 300 কোটি। এগুলো তো দেখো, এই যে 300 যেটা আছে, এই যে এটা আছে, রাইট আনসার। বলছে আয় পরিবর্তিত কোনো, আয় পরিবর্তিত কোনো, এটা গেল। তারপর হচ্ছে এটা আসো, এটা এর মধ্যে বলছে কোন অর্থনীতিতে সি এর মান, আই এর মান, জি এর মান দেওয়া আছে। ওকে, বদ্ধ অর্থনীতিতে সামগ্রিক চাহিদা এডি কত, একই কথা, এডি মানে সি প্লাস আই প্লাস জি, যোগ করে দিলে হয়ে যাবে। তাহলে এই দুইটা তিনটা যোগ করে দাও, 800 1400 1200 হবে, 1200 1300 1400 1400 হবে আর উত্তর। বলতে আবদ্ধ অর্থনীতির ক্ষেত্রে কোনটি সঠিক? আবদ্ধ অর্থনীতির ক্ষেত্রে এক্সএম থাকবে না, হ্যাঁ, সি প্লাস আই প্লাস জি হবে, এটা হবে সি প্লাস ওয়াই সমান সি প্লাস আই, সি প্লাস আই প্লাস জি, এটাও হইতে পারে, তো এটা হইতে পারে। আবদ্ধ অর্থনীতির ক্ষেত্রে কোনটি, আচ্ছা কোনটি সঠিক নয়, কোনটি সঠিক নয় বলছে, কোনটি সঠিক নয়, তাহলে এখানে লিখছে আবদ্ধ অর্থনীতি, এটা তো সঠিক নয়, এটা আবদ্ধ অর্থনীতি, এটা হয় না, এটা সঠিক। আবদ্ধ অর্থনীতি এটা হইতে পারে, আবদ্ধ অর্থনীতি সি প্লাস আই এটাও হইতে পারে, আবদ্ধ অর্থনীতি ওয়াই সমান সি এটাও হইতে পারে না, এটা হইতে পারে সি এক খাত, এটা হবে না, যেটা এটা রাইট আনসার হবে এটা। আবদ্ধ অর্থনীতির ক্ষেত্রে কোনটি সঠিক নয়, তাহলে আবদ্ধ অর্থনীতির ক্ষেত্রে সঠিক নয় হচ্ছে এটা, এটা কখনো হবে না, এক্সপোর্ট ইম্পোর্ট থাকবে না, হ্যাঁ, তাহলে এটা 4 হবে। এক খাত, দুই খাত, তিন খাত হইতে পারে, সমস্যা নাই, কিন্তু এক্সপোর্ট ইম্পোর্ট থাকবে না, এটা সঠিক নয়, আবদ্ধ অর্থনীতির ক্ষেত্রে এটা সঠিক নয়। ওকে, তারপরে আর কোনটা, এই ভাইগুলো পারবে না। তিন খাত অর্থনীতির ক্ষেত্রে সামগ্রিক ব্যয় কোনটি, তিন খাত হলে সি প্লাস আই প্লাস জি হবে আর কি, আর কিছু নাই, সি প্লাস আই প্লাস জি এটা হবে। এনএনপি বের করতে হলে জিএনপি থেকে, এন বের করতে হলে জিএনপি থেকে কি করতে হবে, ডিসি বা সিসিএ বাদ দিতে হবে। তাহলে জিএনপি থেকে, এই যে জিএনপি থেকে ডিসি বা সিসিএ বাদ দিলে হয়ে যাবে এনএনপি। তারপর হচ্ছে কেইনসের মধ্যে আবদ্ধ অর্থনীতির ক্ষেত্রে কোনটি সত্য, আবদ্ধ অর্থনীতির ক্ষেত্রে কোনটা সত্য বলছে, তাহলে সি প্লাস আই প্লাস জি, এই যে তিন খাত যেটা হবে সেটা, মানে যেখানে সর্বোচ্চ তিন খাত হওয়া যাবে, সি প্লাস আই প্লাস জি, এই একটু এক্সেম হবে না আবদ্ধ ক্ষেত্রে, এক খাত আর দুই খাত গুলো লিখে না, তিন খাত লিখবা কেইনসের মধ্যে, ঠিক আছে। বদ্ধ অর্থনীতিতে কয়টি খাত আছে, বদ্ধ অর্থনীতির ক্ষেত্রে সর্বোচ্চ আছে তিনটা খাত, সর্বোচ্চ তিনটা, এটা মনে রাখবা। আচ্ছা, এখানে একটু খেয়াল করো, এই যে এটা খেয়াল করো, এটা ইম্পর্টেন্ট। বলতে বদ্ধ অর্থনীতির ক্ষেত্রে, বর্তমানে যেখানে আমদানি রপ্তানি নাই সেখানে জিএনপি আর জিডিপি সমান হবে, এটা অলওয়েজ মনে রাখবা। আমরা বলছিলাম ওই যে এক্সএন এর কারণে কিন্তু ডিফারেন্সটা সৃষ্টি হয়, এক্সএন এর কারণে ডিফারেন্স সৃষ্টি হয়, সো জিএনপি এবং জিডিপি সমান হবে বদ্ধ অর্থনীতির ক্ষেত্রে। তারপর এক্স মাইনাস এম অনুপস্থিত, মানে এক্সপোর্ট থেকে ইম্পোর্ট বাদ দিলে, হ্যাঁ ঠিক আছে, এক্স এম অনুপস্থিত, এটাও ঠিক আছে। জিএনপি বল জিডিপি সেটা, এটা হবে না, এটা এক্সএম মানে এক্সপোর্ট ইম্পোর্ট থাকলে তখন এটা বলা যেতে পারে যে জিএনপি কখন বড়, জিডিপি কখন ছোট, সেটা। কিন্তু জিএনপি এবং জিডিপি সমান হবে বদ্ধ অর্থনীতিতে, যেখানে আমদানি রপ্তানি নাই যে দেশে, সে দেশে বদ্ধ অর্থনীতির ক্ষেত্রে কি হবে, যে এক্সপোর্ট ইম্পোর্ট থাকবে না, সে দেশে জিএনপি এবং জিডিপি সমান হবে। 70 নাম্বারটা একজন বললো যে 70 নাম্বার একটু বলে দেন। আচ্ছা, 70 নাম্বারটা বলছে বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পেয়ে 100 হলে, আচ্ছা এটা প্রথমে আমাদের উদ্দীপক দিতে হবে, চলো আমরা দেখি উদ্দীপকটা। এই যেটা এখানে বলছে প্রথমে এখানে এসডিসিটা আর আই দিয়েছে প্রথমে এটা 50, এবং এই এস এর সাথে আই মিলিত হয়েছে এখানে এই বিন্দুতে, তাহলে ভারসাম্য জাতীয় কত হয়েছে 300। তারপর হচ্ছে আইটা যদি বৃদ্ধি পেয়ে, এই আইটা যদি বৃদ্ধি পেয়ে 50 এর জায়গায় কত হয়ে যায়, এটা মনে হয় বেশি হবে সংখ্যাটা, এটা মনে হয় কম লিখছে। আচ্ছা যাই হোক, ওয়াই প্রাইম, ওয়াই আই থেকে আই প্রাইম যদি হয়, তার মানে ভারসাম্য এখানে চলে আসবে, সো জাতীয় বৃদ্ধি পেয়ে 500 হয়ে যাবে আর কি। তাহলে উদ্দীপক আলোকে ভারসাম্য জাতীয় আয়ের স্তর কত হবে, তাহলে এখানে 300 হবে, প্রথমটা হবে 300, কত হবে, প্রথমটা হবে 300। হ্যাঁ, বলছে বিনিয়োগ বৃদ্ধি পেয়ে 100 হলে, এই যে হ্যাঁ এখানে 100 হওয়ার কথা, এই জায়গায় এখানে ভুলে এটা পড়ে গেছে, এই জায়গায় এখানে 100 হবে, এটা 50 না হয় এখানে কত হবে, এই যে বাড়ছে না উপরে গেছে, তার মানে এখানে 100 হবে, সেটা হলে আমাদের ভারসাম্য জাতীয় হবে কত, 500 হবে আর কি, উত্তর হবে 500, তাহলে উত্তর হবে 500 এই জায়গায়। আচ্ছা, ওয়াই এর মান দেওয়া আছে সি প্লাস আই প্লাস, এটা প্লাস হবে, সি প্লাস আই প্লাস জি হবে, সি এর মান দেওয়া আছে এটা, আই এর মান দেওয়া আছে, জি এর মান দেওয়া আছে, এক্স দেশে ভারসাম্য জাতীয় কত, তাহলে সি প্লাস আই প্লাস জি যোগ করে দিলে হয়ে যাবে, এটা সি প্লাস এটা জি, তাহলে ওয়াই সমান সি প্লাস আই প্লাস জি আমরা জানি, তাহলে সি এর মান হচ্ছে 100, তাহলে ওয়াই সমান লিখতে পারি, এটা আমি সরাসরি মান বসাচ্ছি,
আচ্ছা এখানে লিখেই বসাই, সি প্লাস আই প্লাস জি, এটা হচ্ছে আমাদের ভারসাম্য মানে ওয়াই এর সূত্র। সো সি এর মান বসা দিবে 100 প্লাস 0.8 ওয়াই প্লাস আই এর মান হচ্ছে 100 এবং জি এর মান হচ্ছে 200। তাহলে আনসার হবে আমাদের ওয়াই সমান এটার সাথে এটা যোগ করে দিলে হবে 400, তাই না? 400। এরপর লাইন হচ্ছে 400 প্লাস 0.8 ওয়াই। এরপর লাইন এই 0.8 ওয়াই কে পাশে নিয়ে আসি, এখানে লিখতেছি আমি। তাহলে ওয়াই মাইনাস এটা এখানে প্লাস দিলে পাশে কি হবে? মাইনাস হবে, মাইনাস 0.8 ওয়াই সমান 400। তারপর দেখো এখান থেকে ওয়াই কমন নিব, ওয়াই কমন নিয়ে ফেললে এখান থেকে ওয়াই কমন নিলে 1 থাকে, ওয়াই থেকে ওয়াই কমন নিলে 1 হয়, এই ওয়াই থেকে ওয়াই কমন নিলে 1 হয়, 0.8 ওয়াই থেকে ওয়াই কমন নিলে 0.8 হবে, 0.8 হবে সমান 400। তাহলে আমরা এখানে ওয়াই থেকে 1 থেকে 0.8 বাদ দিলে কত হবে? 0.2, 0.2 এই ওয়াইটা একটু পরে লিখতেছি সমান 400। তারপর লাইন কি হবে? ওয়াইটা এখানে রেখে দিলাম, ওয়াইটা রেখে দিলাম, 0.2 এর পাশে পাঠিয়ে দাও, তাহলে আনসার হবে 400 ডিভাইডেড বাই 0.2। হ্যাঁ 400 কে 0.2 দিয়ে ভাগ করে আনসার বের হয়ে যাবে। কত হয় দেখো, ক্যালকুলেটর করে দেখো তো কত হয়। 400 কে 0.2 দিয়ে ভাগ করো, কত হয়? আমি কি ভুল করছি? না করি নাই তো, ঠিক আছে। দুই হাজার। হ্যাঁ তাহলে 400 কে 0.2 দিয়ে ভাগ করলে আসতে হবে 2000। তাহলে এটা হচ্ছে আমাদের ভারসাম্য জাতীয়। ওকে তাহলে এটা গেল, এটা গেল, ঠিক আছে। এরপরে হচ্ছে এটা একটু পড়ে দেখো তো। বলছে 2009 সালে বাংলাদেশের জাতীয় আয় বলছে 35,000 কোটি টাকা, জাতীয় আয় বলছে, এবং সামগ্রিক ব্যয় হচ্ছে 25,000 কোটি টাকা। ওই বছরে জাতীয় সঞ্চয়কে উৎপাদনের কাজে নিয়োজিত করা হলো। মানে যেটা সঞ্চয় হয়েছে সেটা পুরোটা আমরা উৎপাদন কাজে নিয়োজিত করছি, তার মানে বিনিয়োগ করে ফেলছি। তাহলে আমাদের আয় হয়েছে এটা, ব্যয় হয়েছে এটা, সামগ্রিক ব্যয় এটা, তাহলে সঞ্চয় কত? আমি যদি বলি সঞ্চয় কত, তাহলে আয় থেকে ব্যয়টা বাদ দিয়ে দাও, 35 থেকে এটা বাদ দিয়ে দাও, তাহলে 35 মাইনাস 25,000 বাদ দিয়ে দিলাম। তাহলে সঞ্চয় পরিমাণ কত হবে আমাদের? 35 বাদ দিলে আনসার হবে 10। এটা হচ্ছে সঞ্চয় পরিমাণ। তাহলে এখানে অপশন দিয়েছে আমাদেরকে প্রথমে জাতীয় সঞ্চয় এবং বিনিয়োগ সমান হবে। হ্যাঁ বলছে এখানে কি এই যে সঞ্চিত অতটা বিনিয়োগ কাজে নিয়োগ করছে, তার মানে সঞ্চয় এবং বিনিয়োগ সমান হবে। তার মানে সঞ্চয় যদি 10 হয় বিনিয়োগ কত হবে? 10 হবে, মানে ওই সঞ্চয় অতটা বিনিয়োগ করে ফেলছে আর কি। তারপর 2 নম্বর সঞ্চয়ের পরিমাণ হবে 10,000 কোটি। হ্যাঁ ঠিক আছে, 10,000 কোটি সঞ্চয়ের পরিমাণ। তারপর বিনিয়োগের পরিমাণ হবে 35,000। না বিনিয়োগ কি বেড়ে যাবে? না, বিনিয়োগ ওই সঞ্চয়ের পরিমাণ যত বিনিয়োগ তত হবে, তাহলে এটা হবে না। তাহলে আসতে হবে 1 ও 2, আসতে হবে কি 1 ও 2, এই যে 1 ও 2 আছে। সরি 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 সরি, দাঁড়াও দাঁড়াও, এখানে কত আছে দেখি। বিনিয়োগের পরিমাণ হচ্ছে 35, বিনিয়োগের পর 35 কেমন হইলো? বিনিয়োগ হবে যে 10, এটা ভুল আছে, এটা ভুল আছে, এটা হবে না। আর সঞ্চয়ের পরিমাণ 10,000, এটাই আছে সঞ্চয়ের পরিমাণ 10,000। আর হচ্ছে সঞ্চয় এবং বিনিয়োগ সমান হবে, এটাও ঠিক আছে, 1 ও 3 হবে, এটা এটা হবে 4, এটা উত্তর হবে 4, 1 ও 3 হবে এটা। হ্যাঁ এটা হবে উত্তর 4, 1 ও 3 হবে এটা। ওকে তাহলে এটা গেল, এটা গেল, আশা করি তোমরা পারবা। এখানে একটা জিনিস দেখো, এটা দেখো সবাই একটু এটা খেয়াল করো, এই ম্যাথটা একটু খেয়াল করো সবাই। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপক বলতে বলছে এ এবং বি দেশে জিএনপি কত হবে? সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম আর কি সূত্র, সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম হবে। হ্যাঁ তাহলে এক্স এম এর সূত্র হচ্ছে এটা। তাহলে এটা এ দেশের জিএনপি কত হবে? এইটার সাথে এটা যোগ করবা এবং এক্স এর ভ্যালু বিয়োগফল যেটা এটা, তার মানে এটা যোগ করে দিবা। তাহলে 1500 1800 1800 থেকে 200 চলে গেলে 1600 হবে নাকি? 800 থেকে 200 চলে গেলে কত হবে? না 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 ভুল বলছি, 1500 এটা যোগ করলে হবে 1800, 1800 সাথে সরি এটা যোগ হবে, 1800 সাথে 200 যোগ করলে 2000, তাহলে 2000 এটা হতে পারে, এটা হতে পারে। আচ্ছা যাই হোক, তারপর 2 নম্বরটা হচ্ছে বিদেশের 1200, এটা এটা যোগ করলে তাহলে 1200 আর 700 1900, 19 আর 3 20 21 22, 22 থেকে আবার 200 বাদ দিবে, এটা যেহেতু বিয়োগ আসছে বিয়োগ দিব, তাহলে তাও 200, তাহলে 2000, তার মানে এটা হবে আনসার 2 নম্বরটা। হয়েছে? আচ্ছা গেল এটা। একজন বছর 10 মাসে শুরু করেন, হ্যাঁ করবো তো, আমি কি পালা যাচ্ছি কোথায়? করবো তো, একটু ওয়েট করো, এই যে শেষ। তাহলে চলে আসে আমরা 10ম অধ্যায়ে। এই অধ্যায়ে মেইনলি তোমাদের দুইটা ম্যাথ করলে দিলে হবে, বাকিগুলো তোমরা আশা করি পারবা। তো যেমন ধর প্রথম ম্যাথ হচ্ছে এটা,
দাম স্তর দেওয়া আছে 200, অর্থের প্রচলন গতি দেওয়া আছে এবং অর্থের পরিমাণ দেওয়া আছে, অর্থের পরিমাণ দেওয়া আছে, লেনদেনের পরিমাণ দেওয়া আছে, প্রচলন গতি দেওয়া আছে। সরি, অর্থের পরিমাণ কত বের করতে বলছে, সরি কি কি দেওয়া আছে দেখো, দাম স্তর দেওয়া আছে, অর্থের প্রচলন গতি দেওয়া আছে, লেনদেনের পরিমাণ দেওয়া আছে, অর্থের পরিমাণ বের করতে বলছে, মানে উল্টা সূত্র। উল্টা সূত্র মানে কি, আমাদের মেইনলি দাম স্তর বের করতে বলে, এখানে বলতেছে উল্টা। হ্যাঁ, তো এই ধরনের ম্যাথ কেমনে করবে একটু দেখো, এই ধরনের ম্যাথটা কেমনে করবো আমরা একটু বড় করি দেখাই তোমাদেরকে। এই পাশে দেখো, তাহলে আমি যদি বলি আমাদের সূত্র হচ্ছে মেইনলি এটা, আমাদের সূত্র হচ্ছে এটা, আমরা জানি যে P সমান mv ডিভাইডেড বাই mv প্লাস m প্রাইম v প্রাইম ডিভাইডেড বাই t, এটা তো সূত্র। হ্যাঁ, তো m প্রাইম v প্রাইমের যেহেতু মান নাই, তো এটা লেখার দরকার নাই, শুধুমাত্র আমরা mv কে ট্রানজিশন দিয়ে ভাগ করে দেব। তাহলে এখানে p এর মান কিন্তু দেওয়া আছে, p এর মান দেওয়া আছে কত 200, এই p এর মানটা দেওয়া দিয়ে দিলাম, m এর মান দেওয়া নাই, m রেখে দিলাম, v এর মান দেওয়া আছে, v এর মান হচ্ছে অতএব v এর মান হচ্ছে 10, v এর মান কত দেওয়া আছে, এটার সাথে আমি 10 লিখে দিলাম, আর ট্রানজিশনের পরিমাণ দেওয়া আছে 100 লিখে দিলাম। তাহলে এখানে আমি m এর মান বের করবো কেমনে, এটা যদি এই পাশে নিয়ে আসো, এখানে ভাগ আছে, এই পাশে আসলে কি হবে, গুণ হবে, তাহলে 100 সাথে এটা গুণ করে দেবো, তাহলে 200 ইন্টু 100 এটা লিখলাম আমরা, সমান এটা m ইন্টু কত হবে 100 হবে। ওকে, তাহলে এটা গুণ করলে কত হবে, এটা গুণ করলে হবে 2000 সমান m ইন্টু 100 আমরা লিখলাম, একটু সাদা লিখি, m টা সামনে নিয়ে আসি, m ইন্টু 100 সমান 2000, তারপর এখানে m টা রেখে দাও, এটা এখানে ভাগ গুণ ছিল, এই পাশে লিখে হবে ভাগ হবে, তাহলে 2000 ডিভাইডেড বাই 100, তাহলে এখানে দুইটা শূন্য কমে গেলে তাহলে আনসার হবে, হ্যাঁ দুইটা শূন্য কমে যাবে, তাহলে আনসার হবে 20, m এর মান কত হবে, m এর মান হবে 20। দেখো তো হয়েছে কিনা m এর মান, আমি কি ভুল লিখছি, এই যে ভুল লিখছি তো, 2000 কেমন হয়েছে, দাঁড়া ভুল করছে মনে হয় আমরা, এটা দেখো তো আগে, এটা এখানে 100 ছিল, আচ্ছা, আর এখানে 200 ছিল, এটা 200 ছিল, তাহলে এটা যদি এই পাশে আনি গুণ হবে, এটা গুণ করলে আনসার হবে 4টা শূন্য বাড়বে, এখানে 4টা, এইখানে আমি ভুল করছি, এই জায়গায় ভুল করছি, এটা হবে 20,000, এটা 2000 না 20,000 হবে, হ্যাঁ এখানে 20,000 হবে। তো 20,000 কে যদি 100 দিয়ে ভাগ করে দাও, তাহলে দুটো শূন্য কমলে এখানে 200 থাকবে, 200, আমার তাও তো হয় না, কিরে ভুল করতেছে কেন, 100 যদি এই পাশে আসে তাহলে এখানে গুণ হবে, তাহলে 2, এখানে 4টা শূন্য হবে, তাহলে 4টা শূন্য মানে হচ্ছে 20,000, ঠিকই তো আছে 20,000, তারপর 20,000 লিখলাম, 20,000 কে পাশে আনলাম, এখন যদি 20,000 হয় তাহলে mটা যদি এখানে রেখে দিই, 100 দিয়ে ওই পাশে ভাগ হবে, তাহলে 20,000 যদি 100 দিয়ে ভাগ করে দিই 2000 হয়, 20,000 ভাগ 100, মামা 200 না হয় উত্তর। আবার একটু করি, হ্যাঁ আবার একবার করতেছি শোনো। তাহলে এখানে আমাদেরকে প্রথমে দেওয়া আছে, আমি এখানে করে দিচ্ছি, প্রথমে দেওয়া আছে আমাদের দাম স্তর দেওয়া আছে, বা দাম স্তর আমি 200 বসালাম, সমান m এর মান দেওয়া নাই, মানে এই m এর মানটা বের করতে হবে, এর মান দেওয়া নাই, কিন্তু v এর মান দেওয়া আছে, প্রচলন গতি দেওয়া আছে কত 10, ও আচ্ছা এটা 10 না, এই যে ভুল করছি না, বলবো না, এটা 100 লিখে ফেলছি আমি ভুলে, 10, তারপরে ট্রানজিশনের পরিমাণ হচ্ছে 100, এটা 100 ঠিক আছে। এখন আসো এটা যদি এই পাশে আনি, তাহলে হবে 200 ইন্টু 100, এই যে জায়গা ভুল করছি আর কি, m ইন্টু 10 হবে, হ্যাঁ 10, এটা 100 লিখে ফেলছি আমি ভুলে, তাহলে এটা গুণ করে দিলে হবে 20,000, মানে এই 4টা শূন্য বাড়বে, হ্যাঁ 20,000 সমান m ইন্টু 10, একটু সাদা লিখলে হবে, এই দুটোর সামনে আসো, m ইন্টু 10 সমান 20,000, হ্যাঁ তারপরটা কি করবো আমরা, এখানে m টা রেখে দিব, m সমান, এটা যদি আমরা ওই পাশে পাঠিয়ে দিই, 10 যদি ওই পাশে পাঠিয়ে দিই, এখানে গুণ ছিল, ওই পাশে কি হবে ভাগ হবে, কেমন, তাহলে উপরে হবে 20,000 ডিভাইডেড বাই 10, তাহলে একটা শূন্য এখানে কমে যাবে, তাহলে আনসার হবে 2000, একটা শূন্য কমে গেলে আনসার কত হবে 2000 হবে। এখন ঠিক আছে, আমি বলে 100 লিখে ফেলছি, বুঝছো, ওকে, তাহলে এটা হচ্ছে উল্টা সূত্র আর কি, উল্টা সূত্র মানে হচ্ছে জাস্ট তোমাকে দাম স্তর দিয়েছে, উল্টা করে করবা, তারপর এভাবে আসলে আশা করি পারবা তোমরা এরকম ম্যাথ। অবশ্যই কোন নোটের অর্থ সচিবের স্বাক্ষর থাকবে হচ্ছে যেগুলো সরকারি নোট হচ্ছে 1 টাকা 2 টাকা 5 টাকা, তাহলে 2 টাকা হবে আনসার, আর 10 টাকা 50 টাকা 20 টাকা এগুলো ব্যাংক নোট, এগুলোতে অর্থ গভর্নরের স্বাক্ষর থাকবে, গভর্নরের স্বাক্ষর। বাংলাদেশের কোন প্রতিষ্ঠানে 1000 টাকার নোট ছাপায়, বাংলাদেশ ব্যাংক হবে আর কি।
তারপর অর্থ সরবরাহের প্রধান উপাদান কয়টি? আচ্ছা, 3টা। তারপর হচ্ছে মানি ইজ হোয়াট মানি ডাস, এই সময়টা কি দেয়? সেটা হচ্ছে, এটা হবে ওয়াকার। হ্যাঁ, মানি ইজ হোয়াট মানি ডাস, এটা ওয়াকার। এটা পরীক্ষা অনেকবার এসেছে, এটা একটু পড়বা। ফিশারের বিনিময় সমীকরণ হচ্ছে এমবি সমান পিটি। এমবি সমান কি? পিটি, এটা সূত্র দিয়েছিল তিনি। তারপর নিচে কোনটি সসীম বিহিত মুদ্রা? সসীম মানে হচ্ছে 1 টাকা 2 টাকা 5 টাকা, 1 টাকা 2 টাকা 5 টাকার কয়েন সেগুলো। তাহলে এখানে 5 টাকার কয়েন আর 2 টাকা, এটা হবে আর উত্তর। ঠিক আছে। তারপর হচ্ছে সিসিএ ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স, এটা নর্মতে এখানে চলে আসছে। সিসি হবে ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স। ফিশারের বিনিময় সমীকরণ এমবি সমান এমবি দ্বারা কি বোঝায়? অর্থের প্রচলন, সরি অর্থের যোগান, অর্থের যোগান। এমবি মানে অর্থের যোগান বোঝায়, এম মানে অর্থের পরিমাণ, আর ভি মানে প্রচলন গতি, তাই অর্থের যোগান বোঝাবে এটা দ্বারা। হ্যাঁ, তারপরে হচ্ছে আর কোনটা? ফিশারের সমীকরণ পি সমান এমবি ডিভাইড বাই টি, আর কি এমবি ডিভাইড বাই টি তো পারবা। সরকারি ব্যয়, বিনিয়োগ ব্যয়, আমদানি রপ্তানি, এগুলো এটা 9 অধ্যায়ের কোশ্চেন। উদ্দীপক অনুযায়ী মোট জাতীয় কত হবে? তিনটা সবগুলো যোগ করবে, সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। এই যে রপ্তানি থেকে আমদানি বাদ দিতে হবে, রপ্তানি থেকে এক্স মাইনাস এম, রপ্তানি থেকে আমদানি বাদ দিতে হবে। হ্যাঁ, শেষে তাহলে এটা হবে, তাহলে এটা করবা। এরপর হচ্ছে আর কি, এটা আসো, এটা একটু দেখা দিই। তাহলে এখানে এম এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, পি এর মান দেওয়া আছে, দামটা বের করতে বসতে পারবেন। এটা করতে কত হবে? যদি আমরা করি তাহলে আমরা জানি পি সমান এমভি ডিভাইডেড বাই টি। সো এম এর মান হচ্ছে 2000, বি এর মান হচ্ছে 2, আর টি এর মান হচ্ছে 10। তার মানে 2000 ইন্টু 2 মান হচ্ছে 2 দুগুণে 4, 4 লিখলাম 0 0 0, 4000 ইন্টু 10, তাহলে একটা শূন্য কমে গেলে 400। উত্তর কত হবে? 400 হবে। তা বলছে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে যদি অর্থের সরবরাহ এম দ্বিগুণ করা হয়, মনে রাখবা, যদি অন্যান্য সবকিছু স্থির রাখে এই এম এর পরিমাণ বা অর্থের সরবরাহ যদি দ্বিগুণ করা হয়, তাহলে হ্যাঁ, তাহলে বলছে তবে দামের স্তর কি হবে? দামের স্তর দ্বিগুণ হবে। দামের স্তর কি হবে? দ্বিগুণ হবে। যদি বলতো যে অর্থের মূল্য কি হবে, তাহলে অর্থের পরিমাণ দ্বিগুণ হলে অর্থের মূল্য আগের অর্ধেক হয়ে যাবে, আর দামের স্তর দ্বিগুণ হবে। অর্থের পরিমাণ বৃদ্ধি পেলে দামের স্তর দ্বিগুণ হয়, আর অর্থের মূল্য আগের অর্ধেক হয়ে যায়। এই কথাটা মনে রাখবা, ঠিক আছে? তাহলে এটা গেল। আরেকটা ম্যাথ দেখা দিব শুধু, তাহলে এখানে এম প্রাইম ভি প্রাইম, এটা পারবা কিনা দেখো। এম এবং এম প্রাইম দুইটাই আছে, ভি এবং ভি প্রাইম আছে, টি এর মান দেওয়া আছে, পি এর মান বের করতে বলছে। এটা পারবা? সূত্র হচ্ছে এটা, সূত্র হচ্ছে পি সমান এম ভি প্লাস এম প্রাইম ভি প্রাইম ডিভাইড বাই টি, এটা হচ্ছে সূত্র। তাহলে এম এর মান বসা দিবা, ভি এর মান বসাবা, এম প্রাইম এবং ভি প্রাইম এর মান বসাবা, নিচে টি দিয়ে ভাগ করে দিবা, তাহলে দাম বের হয়ে যাবে। স্যার আপনি যা বুঝাইতে চাইছেন তা আমরা বুঝছি, আপনি বুঝাতে চাইছেন আমরা সব পাই। পাই মানে কি? মানে তোমরা সব পারো সেটা বলতেছো? তোমরা কি পারো না? বিলাস সেন বলতেছে তোমরা 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 কি তাহলে পারো না? বিলাস সেন, তাহলে তুমি ক্লাস করো নাই আমার? ক্লাস করছো আগে? আগে তুমি কয়টা ক্লাস করছো আমার? আমি কিন্তু ফার্স্ট ইয়ারের উপর টোটাল 14টা বেসিক ক্লাস নিয়েছি, এরপরে একটা কোটি টাকা সাজেশন ক্লাস নিয়েছি গতকালকে, এবং আজকে আমরা এমসিকিউ 2টা ক্লাস নিয়েছি। তাহলে 14, 15, 16, 17টা ক্লাস নিয়েছি আমি, 17টা ক্লাস এই ফার্স্ট ইয়ারের উপর। সব ক্লাসগুলো কি করছো তোমরা? অনেকে আনসার 2 বলতেছে, এখানে 2 নাম্বারটা বলতেছে আনসার, সরি আনসার 4, আনসার 4। এই যে, তাহলে সেটা আরেকটা ম্যাথ করে দেবো শুধু, আর না এম এর মান ভি এর মান এগুলো তোমরা পারবা। ওই আমরা শুধু ওইটা করে দিব যে ব্যাংক সৃষ্টির ঋণ আওয়াজ সৃষ্টির পরিমাণ, সেটা আমি গত ক্লাসে দেখা দিয়েছিলাম, আর আজকে কিনা দেখি এখানে এখানে থাকলে সেটা একটু করে দিব। ব্যাংক সৃষ্টির পরিমাণটা দেখা দিব, তাহলে বাকিগুলো তোমরা পারবা। আছে? পাচ্ছি না তো। ব্যাংক সৃষ্টির ঋণ সৃষ্টির ঋণ আওয়াজ সৃষ্টির পরিমাণ না একটাও। এটা দেখো, এটা দেখো সবাই বলছে একটি আর্থিক প্রতিষ্ঠান জনগণের নিকট থেকে 10,000 টাকা প্রাথমিক আমানত সংগ্রহ করে, বিধিবদ্ধ রিজার্ভ 20% মেনে নিয়ে আমানতের অবশিষ্ট অংশ ব্যবসায়ীদের বা অন্যান্য উৎপাদন কাজে ঋণ দেওয়া হয়, তৎপরতা বজায় রাখেন, তাতে এক সময়
পূর্ণ সফল হয়। তাহলে এখানে বুঝছেন যে আমরা প্রাথমিক আমানত হচ্ছে 10,000, রিজার্ভের পরিমাণ হচ্ছে 20%। তাহলে এই ধরনের যদি হয়, এর বছর উদ্দীপক উল্লেখিত আর্থিক প্রতিষ্ঠানটি হলো কোন ধরনের, তারা অবশ্যই বাণিজ্যিক ব্যাংক হবে, যেহেতু ঋণ দিচ্ছে নিচ্ছে। 37 বলছে বহুগুণাত্মিক ঋণ সৃষ্টির প্রক্রিয়ায় উক্ত প্রতিষ্ঠানটির সৃষ্টি আমানতের পরিমাণ কত, মানে ঋণ সৃষ্টির পরিমাণ কত, এটা করতে হবে। সূত্র হচ্ছে এরকম, প্রাথমিক আমানত, হ্যাঁ প্রাথমিক আমানত ইনটু 1 ডিভাইডেড বাই রিজার্ভ হার, রিজার্ভ হার হচ্ছে 20%। তাহলে প্রাথমিক আমানতের সাথে ইনটু 1 ডিভাইডেড বাই রিজার্ভ হার সূত্র, ঋণ সৃষ্টির পরিমাণ আর কি। হ্যাঁ তাহলে 10,000 লিখবো, 10,000 ইনটু এখানে 20% টাকে আমরা পার্সেন্ট তুলে দিব, 1টা লিখলাম। 20% তুলে দিতে চাইলে ওই যে সংখ্যা আছে সেকে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 20 কে তুমি যদি 100 দিয়ে ভাগ করো আনসার হবে 0.20। তাহলে আনসার কত হয়, উপর হবে 10,000, হ্যাঁ ইনটু 0. আচ্ছা এটা একটু এভাবে লিখে দিই দেখো এই 10,000 কিন্তু উপরের সংখ্যা, কারণ এটা নিচে মনে কি আছে, একটা 1 আছে না, তাহলে আমরা এটাকে এটার সাথে গুণ করে দিই, তাহলে উপর হবে 10,000, আর নিচে হচ্ছে 0.20। যদি ভাগ করে দাও 10,000 যদি এটা দিয়ে ভাগ করে দাও, তাহলে আস্তে আসবে মনে হয় 50,000। দেখো তো একটু আসে কিনা, নাকি 1 লাখ আসে, 1 লাখ মনে হয়। 10,000 কে 0.20 দিয়ে ভাগ করো, কত আসে বলো তো? কত আসে 50,000 আসে নাকি 1 লক্ষ আসে? তার আনসার হচ্ছে এটা মনে হয় 50,000 আসবে। দেখো তো একটু কত আসে, তোমরা কেউ করতেছো? বাপ্পি বলছে 50,000, হ্যাঁ তাহলে এটা হবে 50,000। তোমার উপর ভরসা করলাম বাপ্পি, হ্যাঁ ভরসা করলাম, আমার ইজ্জত সমান খাই ফেলিও না, ঠিক আছে? তাহলে আনসার হবে 50,000, এই যে হয়ে গেল। ওকে, তাহলে এইভাবে করে আমাদের ঋণ সৃষ্টির পরিমাণ বের করতে হবে। তাহলে এখানে হবে 50,000, এই যে 50,000 হবে, শেষ। একজন আমাকে বলছিল কয় নাম্বারটা বোঝার জন্য, 109 নাম্বার, 109 নাম্বারে কই যাবে আবার? এটা না পারা কি আছে, এটা উদ্দীপকের ভিত্তি বছরের দাম স্তর কত বলছে, পি এর মান কত বের করতে পারছে, এমবি সমান পিটি লিখে তো দিছে। তো পি সমান আমরা লিখতে পারি এমবি ডিভাইড বাই টি, এমবি ডিভাইড বাই কি হবে, টি হবে, পি সমান এমবি ডিভাইড বাই টি। তাহলে এখানে বসা দিবা মান, না বুঝার কি আছে, করে দিলাম না, এটা সেম ম্যাথ, তুমি বাসায় করো এটা, এমবি সমান পিটি দিয়ে সূত্র দিয়ে করবা, শেষ চ্যাপ্টার এখানেই শেষ। হ্যাঁ তাহলে এই আর কি কথাবার্তা। ওকে, সো তোমাদের সাথে শেষ ক্লাস আজকে নিলাম, এবং আশা করছি তোমরা এই ক্লাসগুলো করে অনেক বেশি উপকৃত হয়েছো। এটা তোমরা বুঝতে পারবা কালকে পরীক্ষার হলে, হ্যাঁ তো এটা তোমরা কালকে বুঝতে পারবা। এবং সবাই এমসিকিউর উত্তর পাওয়ার জন্য পড়ালেখা পেজে হচ্ছে তোমরা কোশ্চেনের ছবি তুলে একটু আমাদেরকে দিও, বোর্ডের নাম লিখে দিও সাথে, অর্থাৎ ছবিগুলো একটু স্পষ্ট করে তুলবা, এমসিকিউর উত্তরগুলো এমসিকিউ গুলো তুলে সেটা আমাদের পেজে, হ্যাঁ পড়ালেখা পেজে মেসেজ দিবা, এবং বোর্ডের নাম লিখে দিবা, এই বোর্ডের, ঠিক আছে বোর্ডটার নাম লিখে দিলে তাহলে আমরা ইজিলি সেটা সলভ করতে পারবো, ঠিক আছে? তাহলে বোর্ডের নাম সহ লিখে ছবিগুলো তুলে আমাদেরকে পাঠাবা। ওকে, কালকে পরীক্ষা দিয়ে এসে আমরা সলভ দিয়ে দিব পড়ালেখা পেজে। মেরুন এসে বলছে আলহামদুলিল্লাহ আপনার ক্লাস করে একাদশ শেষ করতেছে। আচ্ছা, তারপর হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো থাকবেন, দোয়া করবেন, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমরা হচ্ছে তাহলে ওইটা করব। সবাই, তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে কালকের জন্য। আশা করছি তোমরা যারা আমার ক্লাসগুলো করছো, এই যে আমি 17টা ক্লাস দিয়েছি 5টার উপর, সবগুলো ক্লাস যদি করে থাকো ইনশাল্লাহ আর কোনো প্রবলেম থাকার কথা না, ঠিক আছে? আর যারা আমাদের পেইড ব্যাচে ছিল তাদের তো ইনশাল্লাহ সবকিছু ক্লিয়ার আছেই। সো এই আর কি, তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। ভালো করে কালকে পরীক্ষাটা দাও, পরীক্ষা যেমনই হোক, মানে পরীক্ষার কোয়েশ্চেন যেমনই হোক, কঠিন হইলেও সবসময় কি বলবা, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল, ঠিক আছে? মনে এটা জপবা, জপে কি করবা, আনসার করবা, আশা করি ভালো হবে, ঠিক আছে? আর হচ্ছে পরীক্ষা দিয়ে এসে, হ্যাঁ পরীক্ষা দিয়ে এসে তোমরা হচ্ছে কি করবা, যে ভাইকে জানাবা কেমন হয়েছে, অন্তত বাকি একটা পোস্ট করে জানাবা, ঠিক আছে? পরীক্ষা কেমন হয়েছে আমাকে মেনশন দিবা, অথবা পড়ালেখা পেজকে মেনশন দিয়ে, বা আমাদের গ্রুপ আছে সেই গ্রুপে পোস্ট করবা, ঠিক আছে? পড়ালেখা যে গ্রুপ আছে সেই গ্রুপে। মোবসেস স্যার, আগামীকাল আমাদের পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, তাও যেন কোনো খুশি মনে হচ্ছে না, আপনাকে অনেক মিস করব, থ্যাংক ইউ। মেহেদি হাসান বলছে আসলে আমার অনেক খারাপ লাগতেছে বলতে গেলে, আজকে তোমাদের সাথে লাস্ট ক্লাস 25-এর। তানজিনা বলছে আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক, আমাদের
উপরে চলে গেছে, আচ্ছা পড়তে পারি নাই। আড্ডা হবে না, মজা হবে না, নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত হয়ে যাবেন ইনশাল্লাহ। তোহা বলছে থ্যাংক ইউ আমাদের আচ্ছা উপরে চলে গেছে। আচ্ছা পায়েল বলছে আমার অনলাইনে প্রথম শিক্ষক আপনি, কি অদ্ভুত তাই না, আপনার হাত ধরেই শেষ। আচ্ছা থ্যাংক ইউ ফারহানা পায়েল। তারপর হচ্ছে জান্নাত বলছে স্যার বাণিজ্যিক ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কটা একটু বলে দেন। বাণিজ্যিক ব্যাংক হচ্ছে জনগণের সাথে লেনদেন করে, আর কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে জনগণের সাথে লেনদেন করে না। অন্য ব্যাংকের ব্যাংকার হিসেবে কাজ করে কেন্দ্রীয় ব্যাংক, হ্যাঁ, এবং সরকারি ব্যাংক হিসেবে কাজ করে। অনেক অনেক মিস করবো। সাইদ বলছে আমাদেরকে আমি অনেক মিস করবো তোমাদেরকে। স্মৃতি বলছে স্যার আজকে কিছু উপদেশ দিবেন না? কি উপদেশ দিব? একটা উপদেশ থাকবে, সেটা হচ্ছে লাইফে যাই করো না কেন একজন ভালো মানুষ হিসেবে থাকবা এবং জেনে শুনে কারো ক্ষতি করবে না, ঠিক আছে? এটাই উপদেশ থাকবে সবসময়। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, আমাদের জন্য এত এত পরিশ্রম করেন, যা বলার বাহিরে। আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকবো। থ্যাংক ইউ হৃদয়, হায়দার আলী। তা আসলে তোমাদের এই যে ভালোবাসা পাই, এগুলোর জন্য তোমাদের জন্য কষ্ট করা আর কিছুই না। তোমাদের ভালোবাসার জন্য, এই যে ভালোবাসা পাই সেজন্য আসলে কষ্ট করি, ঠিক আছে? এটা সত্যি কথা বলতে এটাই। ভাইয়া আপনার থেকে অনেক উপকার পাইছি। এভাবে আমাদের পরে যারা আসবে তাদের এভাবে পড়াবেন ইনশাল্লাহ, চেষ্টা করব যতদিন আসছি। সিয়াম বলছে তাই 2 বছর ধরে। আচ্ছা উপরে চলে গেছে। আর পারছি না আজ ইমোশনাল হয়ে যাচ্ছি। আচ্ছা পায়েল বলছে ইমোশনাল হয়ে যাচ্ছে। তারপর মিজান বলছে 148 পেজের বুক রেডি, 48 পৃষ্ঠার বুক রেডি বলতে বুঝি নাই তোমার কথা। সাইফুল বলছে আপনার জন্য দোয়া রইল। তারপর ইস্যু বলছে আমাদেরকে ভাইয়া এতদিন একসাথে ছিলাম, হ্যাঁ, কোনো ক্ষমা করবেন, কোনো ভুল করে থাকলে আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই সবসময় দোয়া থাকবে। আসলে তোমরা কোনো ভুল করলে সেটা আমরা মন থেকে আসলে কোনো সময় রাগারাগি করি না, আমরা সবসময় এটা উপর থেকে হয়তো রাগারাগি করি, মন থেকে আমাদের কোনো সময় স্টুডেন্টদের জন্য, হ্যাঁ, খারাপ কোনো কিছু আমরা অনুভব করি না। মেহেদি বলছে ভাইয়া আপনি শুধু একখানা খাজ দিলে দোয়া করে দেন, বাকিটা দেখে নেবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ সবার জন্য অনেক অনেক দোয়া থাকবে। আমার যত স্টুডেন্ট যারা একটা ক্লাস আমার করেছে, কোনোদিন 1 মিনিট আমার ক্লাস করেছে, সবার জন্য দোয়া থাকবে এবং আশা করছি তোমরা লাইফে সফল হবে, ঠিক আছে? নতুন গ্রুপে অ্যাড হয়েছে কিন্তু পিডিএফ পাচ্ছি না। আচ্ছা পিডিএফ আমি আবার দিয়ে দিব, এই ক্লাসের পর আবার দিয়ে দিব। আলফি বিনতে জিসাম বলছে আজকে অনেক খারাপ লাগতেছে, লাস্ট ক্লাস 2 বছর স্যার আপনার ক্লাস করেছি। আলফি বিনতে জাসিম, আসলেই তোমাদেরকে অনেক মিস করব, ঠিক আছে? আমার T20 ব্যাচে, টার্গেটেড প্লাস ব্যাচে, গোল্ডেন ব্যাচে, আমাদের র্যাপিড ব্যাচে যারা ছিল তোমাদেরকে বেশি মিস করব, কারণ তোমরা আসলে পড়ালেখার সবচেয়ে বেশি মানে আমাদেরকে তোমরা সবচেয়ে বেশি দেখেছো এবং তোমাদের সাথে আমরা সবচেয়ে বেশি এঙ্গেজ ছিলাম আর কি, হ্যাঁ। যারা ফ্রি ক্লাস করছো তারাও করছো, তবে ওদের প্রতি একটু বেশি ইমোশন কাজ করতেছে আর কি, যেহেতু তাদের সাথে অনেক দিন ছিলাম, হ্যাঁ। আচ্ছা অ্যাডমিশন আমি অ্যাকাউন্টিং ক্লাস নিব, সো যারা সি ইউনিটের আছে তারা ভর্তি হয়ে যেতে পারো পড়ালেখা পেজে মেসেজ দিয়ে। আর হচ্ছে যারা বি ইউনিটে আছে তোমাদের জন্য কিন্তু কালকে 20 তারিখ, পরশুদিন পর্যন্ত কিন্তু ডিসকাউন্ট থাকতেছে, হ্যাঁ। সো বি আর ডি ইউনিটে, সো ওইখানে তোমরা ভর্তি হতে পারবা। আচ্ছা পড়ালেখা পেজে যুক্ত হলাম অর্থনীতি, মূলত অর্থনীতি ক্লাস নিয়ে আপনার সাথে অর্থনীতি দিয়েই শেষ হচ্ছে আমার এই যাত্রা, আপনার খুবই মিস করবো। থ্যাংক ইউ। ফারজানা বলছে আমাদেরকে ফাতেমা আফরোজি বলছে আমাদেরকে স্যার আপনার ক্লাস দেখে পাস করেছি, আগে ফেল করেছিলাম। আচ্ছা ইনশাল্লাহ কালকে ভালো হবে। লিমা বলছে আমারও অনলাইন প্রথম শিক্ষক আপনি স্যার, আপনি দেখা ইকোনমিক্স এর বেস্ট টিচার, থ্যাংক ইউ। তারপর হচ্ছে ইমরান বলছে আমাদেরকে সবাই কিছু না কিছু বলতেছে, আমি দেখতেছি বলবো কিছু বলার ভাষা যে পাচ্ছি না। আচ্ছা রোহান বলছে আই লাভ ইউ স্যার, থ্যাংক ইউ। তারপর হচ্ছে মিজান বলছে স্যার দোয়া করবে সবসময়, অবশ্যই দোয়া থাকবে। মেহরুন্নেসা বলছে স্যার আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক, আপনার কাছ থেকে অনেক উপকৃত হয়েছি,
থ্যাংক ইউ। সিয়াম বলছে স্যার মিস ইউ টু সিয়াম। শিমলা বলছে অনেক ভালো থাকবেন ভাইয়া, আপনার জন্য অনেক দোয়া রইল। নিলয় বলছে আচ্ছা আমরা আর না থাকি, হ্যাঁ তোমরা ইমোশনাল হয়ে যাচ্ছ, ঠিক আছে। সো কালকে পরীক্ষাটা দাও, তারপর আমি আবার লাইভে আসবো কালকে পরীক্ষার পরে ইনশাল্লাহ। হ্যাঁ, সারাটা যদি সময় পাই কালকে একটু লাইভে আসবো সন্ধ্যার পরে, তোমাদের সাথে কথাবার্তা বলবো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। সো সবাই কালকে পরীক্ষাটা দিয়ে ফেলো, হ্যাঁ কালকে পরীক্ষা দিয়ে ফেলো, কালকে আমি সন্ধ্যায় আবার আসবো, একটু গল্প সল্প করবো তোমাদের সাথে, ঠিক আছে। অনেক কম হয়ে যাবে, শুধু মন থেকে দোয়া করবো। আচ্ছা ইনশাল্লাহ, বিদায়। ওকে, তাহলে কালকে আমরা ইনশাল্লাহ তোমাদের সাথে একদিন আমি গল্প করবো কালকে এসে লাইভে। সো তোমরা পড়ো, যেহেতু তোমাদের পরীক্ষা, এই এমসি গুলো অবশ্যই সবগুলো পড়ে যাবা, তাহলেই তোমাদের ইনশাল্লাহ 25-26টা ইনশাল্লাহ এখান থেকে কমন পড়বে। হ্যাঁ, আর এগুলো পড়লে অন্যগুলো পারবা ইনশাল্লাহ। কালকে দেখবা 30টার মধ্যে তোমার 28টা 29টা 30টা এমসিকিউ হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। দোয়া করে দিলাম। মেঘলা বলছে কমেন্ট পড়েন না কেন ভাইয়া, এই যে পড়ে দিলাম। শেখ রনি বলছে মিস ইউ। তারপর নিলয় বলছে আমাদেরকে দেখা হবে আবারও ইনশাল্লাহ। আমাদের জন্য দোয়া করেন, অবশ্যই দোয়া থাকবে। ওকে, তাহলে কালকে দেখা হবে তোমাদের সবার সাথে, এমন কালকে আড্ডা দিব। আজকে তোমরা পড়ো, ঠিক আছে। থ্যাংক ইউ সবার জন্য, অনেক অনেক ভালো থাকিও। হ্যাঁ, এটা আর কি, কালকে দেখা হবে ইনশাল্লাহ। সবাইকে আসসালামু আলাইকুম।